শুভ নিশি বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সমাজ অধ্যয়নমূলক আলোচনা অনুষ্ঠান সময়ের সমাজ পাঠের ষষ্ঠ এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে মাস দেড়েক আগে আমরা এই আলোচনা মালাটির সূত্রপাত করেছিলাম এই উদ্দেশ্য নিয়ে যে একজন পেশাদার, সক্রিয় এবং প্রজ্ঞাবান সমাজবিজ্ঞানী দৃষ্টিতে আমাদের সমাজ এবং তার সামগ্রিক অনুষঙ্গগুলোকে বোঝার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব, অধ্যয়ন করব, যেন আমরা আমাদের বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের একটা দিক নির্দেশনা পেতে পারি। এবং আমাদের এই কাজে আমরা একজন সুযোগ্য সমাজবিজ্ঞানীকে পেয়ে গিয়েছিলাম, আমাদের সৌভাগ্য বলতে হয়, খন্দকার সাখাওয়াত আলী, যিনি একজন লিপ্ত এবং দায়বদ্ধ সমাজবিজ্ঞানী। তিনি যেমন তাত্ত্বিকভাবে যথেষ্ট শক্তিশালী, তেমনি প্রায়োগিক ক্ষেত্রেও তার প্রচুর কাজ, এবং তিনি একাধারে লেখালেখি করেন, বলেন, শিক্ষকতা করেন, নানা ধরনের সমাজ বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত প্রকল্পের সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত। তিনি তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে নলেজ অ্যালায়েন্স, সেটা পরিচালনা করেন। পাশাপাশি আরো একটি অত্যন্ত মর্যাদাবান সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় তার সঙ্গে যুক্ত রয়েছেন, এবং পাশাপাশি প্রথমা থেকে প্রকাশিত যে মানবিদ্যার পত্রিকা ত্রৈমাসিক প্রতিচিন্তা, তারও নির্বাহী সম্পাদক। ফলে তার কাছ থেকে আমরা গত পাঁচটি অধিবেশন সত্যি খুব খোলামেলা ভাবে আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের মানুষকে, আমাদের ইতিহাসকে বোঝার একটা সুযোগ পেয়েছি। কথা ছিল আমাদের এই আলোচনা মালাটি 5 পর্বেই শেষ হবে, কিন্তু আমাদের গত পর্বে এসে মনে হলো আমরা যেন ঠিক একটা যৌক্তিক উপসংহারে এসে পৌঁছতে পারিনি। তখন খন্দকার সাখাওয়াত আলী নিজেই আমাকে পরামর্শ দিলেন যে তিনি এর একটা একটা সারমর্ম, একটা সারাংশ করবেন, একটা গুছিয়ে নিয়ে এসে একটা উপস্থাপনার ভেতর দিয়ে আমাদের গত 5টি অধিবেশনের যা যা আলোচ্য হয়েছে তার একটি সারমর্ম উপস্থাপনা করবেন। পাশাপাশি তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে একটি রূপকল্পও নির্মাণ করেছেন যে 2050 সালের বাংলাদেশটি কেমন হতে পারে, কেমন হওয়া উচিত একজন সমাজবিজ্ঞানী দৃষ্টিতে। তো ফলে তিনি আজকে মূলত আমার সঙ্গে সরাসরি কোনো সংলাপে রত হবেন না, তিনি একটি উপস্থাপনা আমাদের জন্য পরিবেশন করবেন, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, যার নাম তিনি লিখেছেন বাংলাদেশের 50 বছর এবং 2050 সালের বাংলাদেশ। আমরা আগামী বছর জানেন আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব, ফলে তাকে সামনে রেখে এটি একটি অত্যন্ত উপযোগী এবং মূল্যবান কাজ হবে বলে আমরা ধারণা করছি, এবং এখান থেকেই হয়তো আমরা ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা পাবো, যার জন্য আমরা এই আলোচনা মালাটি সূত্রপাত করেছিলাম। এবং এই আলোচনার পর, এই উপস্থাপনার পর আমরা যথারীতি একটি মুক্ত আলোচনায়ও সবাই মিলে অংশগ্রহণ করব। এখানে যারা আছেন তারা বা লাইভে যারা দেখছেন তারা যে মন্তব্যগুলো করবেন সবগুলো মিলে একটি আলোচনাও করবো আমরা। ফলে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সেই আলোচনায় অংশ নেবেন, এবং আজকের এই অধিবেশনটির মাধ্যমে আমাদের এই উদ্যোগটির একটা শুভ সমাপ্তি টানতে আমাদের সাহায্য করবেন। তো খন্দকার সাখাওয়াত আলী, এই আমার সূচনা বক্তব্য। এবার আমি মঞ্চ আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি আপনার সেই উপস্থাপনাটুকু করুন। বাজিত, আপনি এটা করুন, কাইন্ডলি শেয়ারটা করুন। ধন্যবাদ আলম ভাই। আপনারা সত্যিকার অর্থে ধৈর্য নিয়ে প্রায় 1.5 মাসের একটা সময়কাল প্রতি সপ্তাহে আমরা হাজির হচ্ছিলাম সুনির্দিষ্ট একটি সময়। সো 5টি পর্বে আমরা আলাপ শেষে আপনি আমার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এই সুযোগটা দেবার জন্য আপনাকে ধন্যবাদ। আমি শিরোনামটি বলেছেন, সেই শিরোনামে আরেকটি লাইন যুক্ত করেছি, সেটি হচ্ছে একটি প্রাথমিক আলাপ। এটি নিশ্চিতভাবেই খুবই জিরো ড্রাফট যেরকম আমরা বলি সেরকম একটি বিষয়। এই বক্তব্যের আমি 5টি অংশে আলাপটি করব। একটি হচ্ছে যেখান থেকে বাংলাদেশ শুরু হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের একটা বেজ লাইন আমি টানতে চেয়েছি। মাঝখানে বাংলাদেশে একটা ব্যালেন্স শিট, উদ্ধৃতি পত্র, বিভিন্ন রিজিম, আমাদের যে সরকারগুলো দেশ চালিয়েছেন তার যে বিভিন্ন কাজকর্ম, তার একটা
আহ, আহ, আমরা মূল মূল আহ, বিষয়গুলো ধারণ করবার চেষ্টা করেছি এবং সেখান থেকে একটা প্রস্তাব করছি যে একটা সামাজিক নিরীক্ষণের খসড়া অর্থাৎ একটা অডিট রিপোর্ট এ থেকে দাঁড় করানো যায় কিনা। এটি আজকে দাঁড় করাচ্ছি তেমনটি নয়, ভবিষ্যতের জন্য একটা রূপরেখা তৈরি করার প্রস্তাব করছি এবং সেখান থেকে 50 বছরের বাংলাদেশের একটা কৌশলগত দিক নির্দেশনা এবং তার ভিত্তিতে যে এ ধরনের বিষয় বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক খসড়ার ইস্তেহার আমরা প্রস্তাবনার সুযোগ নিতে চাই। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে গত 50 বছরে, লিমন পরবর্তী স্লাইডটা যান। লিমন পরবর্তী স্লাইড, না পরবর্তীটা, আমার মনে হয় এর আগেরটা বলছো তুমি একদম আগেরটা আগেরটা দ্বিতীয় দ্বিতীয় স্লাইড, দ্বিতীয়। দ্বিতীয়টা হুম, হুম। দ্বিতীয়টা হ্যাঁ দ্বিতীয়টা, আমি একটা দুটো করে বলে যাই। দ্বিতীয়টা প্লিজ, তৃতীয়টা যাও, তৃতীয়টা যাও। হ্যাঁ, এখানে এই 50 বছরের যে বাংলাদেশ আমরা 4টি ধাপে যদি দেখি, যুদ্ধ বিধ্বস্ত যখন আমাদের নেতিবাচক প্রবৃদ্ধির হার ছিল, তারপর আমরা দুর্ভিক্ষের, ক্ষুধা, দারিদ্রতার একটা অধ্যায় পার করেছি, প্রতিকূল ভৌগোলিক অবস্থার মধ্য দিয়ে একটা টেকসই প্রবৃদ্ধি আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি এবং চতুর্থত নীতিমালায় অন্তর্ভুক্তিমূলক দিকসমূহ অনুকরণীয় হচ্ছে। পরবর্তীটা, অর্থাৎ আমরা এখনো একটা চেষ্টা করছি সাধারণ মানুষকে নিয়ে আগাতে। এখানে বাংলাদেশের প্রায় 2020 অবধি গত 2 দশকের একটা জিডিপির গ্রোথ আমরা দেখাচ্ছি, যেটা পার ক্যাপিটা ইনকাম। আপনারা দেখবেন যে এই সরকার 2009 সাল থেকে এসছে একটা খাড়াখাড়ি উন্নয়নের মধ্যে আমরা প্রায় 12 বছর আছি, কিন্তু এইটা খুবই স্টেডি, আমরা ক্রমাগতভাবেই কিন্তু আগাচ্ছি। এই তথ্যগুলো দিয়ে সাহায্য করেছেন আমাদের উন্নয়ন সমন্বয়ের তরুণ বন্ধুরা। পরবর্তীতে যাও। আমরা বেজ লাইনটা যদি দেখি, আমি আলাপে এগুলো তুলে এনেছিলাম, পরবর্তীতে এখন এটা সামারি করি, যে 2 অর্থনৈতিক তত্ত্ব কিংবা সোনার বাংলা শ্মশান কেন, এই বিষয়টার উপর ভিত্তি করেই আঞ্চলিক যে বৈষম্য তার ভিত্তিতেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেখানে আমরা 3 ভাগে যদি 4 ভাগে যদি দেখি, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সেখানে সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল, খাদ্য গুদামগুলো ছিল শূন্য, অর্থনৈতিকভাবে দেশটা একেবারে পর্যুদস্ত, সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, বৈদ্যুতিক যোগাযোগ সব ভেঙে পড়েছিল, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং আমরা তখন 7.5 কোটি মানুষ, শিক্ষার হার আজকের তুলনায় অনেক কম, মাথাপিছু আয় আমাদের কেবল $75 সেই সময়টা ছিল এবং অর্থনীতিটা ছিল 22টি পরিবারের হাতে এবং বৈদেশিক সহায়তা সেই সময়টাতে এই আমাদের দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে আমরা পরাশক্তিগুলোর মধ্যে ভারত এবং রাশিয়াকে পেয়েছিলাম। সামাজিক জায়গা থেকে দেখেন যে মূল সামাজিক শক্তিটা ছিল মধ্যবিত্ত গ্রুপ এবং তারাই মূলত মুক্তিযুদ্ধ সংগঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই আমাদের দেশে আজকে যে এনজিও গুলো দেখি আমরা, বেসরকারি সংস্থাগুলো, তারা এই কাজে যুক্ত হয় এবং রাজনৈতিক পরিস্থিতিতে যদি আমরা দেখি, মূল রাজনৈতিক দলগুলো যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি এবং ছোট বামপন্থী দলগুলো, এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা যুদ্ধ অপরাধে বিচার হয়েছে তাদের, জামাত, মুসলিম লীগ, নেজাম ইসলামী এবং কিছু কিছু বাম দল ছিল যারা আদর্শগতভাবে বাংলাদেশ ধারণারও কিন্তু বিরোধিতা করেছে। পরেরটা, আমরা 72 থেকে 75 এই জায়গাতে 3টি শব্দ দিয়ে আমরা ক্যাপচার করবার চেষ্টা করছি। একটা হচ্ছে দেশ পুনর্গঠন, যেটি বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হলো। স্বনির্ভরতাকে আমরা মূল অর্থনৈতিক সামাজিক দর্শন হিসেবে রাখি এবং সোনার বাংলা প্রকল্পটি আমাদের সামনে রাখা হয় এবং বাংলাদেশ ব্যাংক, যেটি আপনি জানেন যে $150
একটা বাংলাদেশ ব্যাংক যাত্রা শুরু করে, যার এখন আমাদের যে রিজার্ভ সেটা প্রায় 40-এর কাছাকাছি, $40 মিলিয়ন কাছাকাছি। আমাদের তকমা ছিল বৈশ্বিকভাবে, যেটি কিসিঞ্জার, যেটা বহুল পরিচালিত, যে তলাবিহীন ঝুড়ি। এবং এত কিছুর মধ্যেও বঙ্গবন্ধুর সময় আমাদের মাথাপিছু আয় প্রায় $275 দাঁড় করিয়েছিলেন উনি, 3.5 বছরের বিষয়। এবং আরেকটি বড় ধরনের আহ, অর্থনৈতিক কাজ উনি করে যান, সেটি হচ্ছে আমাদের বহুজাতিক কোম্পানিগুলোর কাছে যে গ্যাস ক্ষেত্রগুলো ছিল সেগুলো কিন্তু উনি কিনে আমাদের বাপেক্স, যে এটি জাতীয় প্রতিষ্ঠান, তার কাছে হস্তান্তর করে গিয়েছিলেন। এবং দেশের ব্যাংক খাত, বীমা খাত এবং বড় শিল্প খাতগুলো জাতীয়করণ করা হয়, বিশেষত পাট। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনি নিয়েছিলেন, যেটি একটা স্বাধীন কমিশনের মাধ্যমে। এবং কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর মধ্য দিয়ে আমরা এই অধ্যায় যেটি দেখি স্বাধীনতার পরে, সেটা হচ্ছে যে এই অধ্যায়ে কিন্তু লুটপাট, শত্রু সম্পত্তির দখল, জমি দখল, ইন্ডেন্টিং ব্যবসা, চোরাকারবারি, মহাজনী, নানা কিছু করে একটা কিন্তু আদিম পুঁজির সঞ্চয়নটা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে আজকে যে আমরা পুঁজির বিকাশটা দেখি, তার প্রাথমিক আহ ধরনটা এখানেই কিন্তু তৈরি হয়েছিল। এবং সামাজিক অবস্থাটা ছিল অস্থির স্বাধীনতার পরপরই। মধ্যবিত্তের যে তরুণ অংশটা, যারা রাজনীতিতে মোর রেডিক্যাল ছিল, তারা জাসদ, সরবরাহ এবং বামপন্থা দলগুলোর মধ্যে ছিল, যারা সেই সময় বিরোধী দল হিসেবে আসে। সামাজিক ক্ষেত্রে আরেকটা বড় নীতিগত বিষয় ছিল, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার আপনার জাতীয়করণ করা হয়। এবং দেশ স্বাধীন হওয়ার পরে একটা সামাজিক অংশগ্রহণমূলক কিছু কিছু স্ফুলঙ্গ হয়েছিল। মোহাম্মদ আনিসুর রহমান একটি বই সম্পাদনা করেছেন সেই উদ্যোগগুলো নিয়ে, যেটি যে আগুন জ্বলেছিল মুক্তিযুদ্ধের চেতনায় স্বতঃস্ফূর্ত প্রকাশ। কিন্তু এগুলো মূলধারায় কখনো আনা সম্ভব হয়নি, এগুলো পার্শ্ব চরিত্র হিসেবেই থেকে গেছে। শিক্ষা কমিশন আমরা করেছিলাম, মঞ্জুরি কমিশন, মঞ্জুরি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করা হয়েছিল। এবং এই সময় একটা বড় ধরনের সংকটের জন্ম হয়, সেটা হচ্ছে সার্বজনীন বাঙালি পরিচয়ের আড়ালে পার্বত্য এবং সমতলের ক্ষুদ্র জাতিসত্তার পরিচয়ের সমস্যাটা কিন্তু উদ্ভব হয়েছিল। এবং 74-এর দুর্ভিক্ষ আমাদের এই সময় একটা বড় ধরনের ঘটনা। রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন করা হয়েছিল 4 নীতির পরিপ্রেক্ষিতে, যেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার পরিপ্রেক্ষিতে, যেগুলো পশ্চিমী ধারণা, কিন্তু কন্টেক্সচুয়ালাইজ করা, অর্থাৎ দেশের পরিপ্রেক্ষিতে এই ধারণাগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া। এই 50 বছরে এখনো কিন্তু জ্ঞানগত জায়গা থেকে এটা আমাদের এখনো একটা দুর্বলতা, এবং সেই দুর্বলতা কিন্তু এখনো রয়ে গেছে। স্থল এবং সমুদ্র আইন, যেটি এই সরকারের সময় সমাধান হয়েছে দীর্ঘ বিরতিতে, যেটি ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমেই হয়েছিল। যুদ্ধ অপরাধী আইন, যেটা বঙ্গবন্ধু করে যান। এবং এই সময়টা একটা বড় ধরনের আমরা সংকটের মধ্যে পড়ি, সেটা হচ্ছে অতি বাম এবং কমিউনিস্ট রাজনীতির উপস্থিতি, যারা রেডিকালাইজেশনের নামে সত্যিকার অর্থে স্বাধীনতার পরে যে সম্ভাবনাটি তৈরি হয়েছিল সেটিকে কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা কমেন্ট বললাম, কিন্তু ইতিমধ্যেই এই বিষয়গুলো বিভিন্ন গবেষণাগুলো থেকে দেখা যাচ্ছে। এবং কালোবাজারি, টেন্ডার ব্যবসা, শত্রু সম্পত্তি, সরকারি সম্পদ লুণ্ঠন, যেটা মুৎসুদ্দি পুঁজির, এবং ইন্ডেন্টিং ব্যবসা। এবং পরবর্তীতে যেটা হয়েছিল 75 সালে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেন এবং 4টি পত্রিকা রেখে অন্য পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। এবং এটা একটা বড় রাজনৈতিক ডিপার্চার, যেটি গত আলোচনায় আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু যদি 75-এ না করে এটা 72-এ করতেন এজাম্পশনের ভিত্তিতে, তাহলে বাংলাদেশের রাজনীতিটা ভিন্ন হতো। আমি সেটাকে এখনো মনে করি একটা বিবেচনা নিয়ে করা দরকার। এবং উনি গণতন্ত্রের জায়গায় সেখানে শোষিতের গণতন্ত্র, অর্থাৎ প্রো পিপল ডেমোক্রেসির কনসেপ্টটি নিয়ে এসেছিলেন। অর্থাৎ পশ্চিমায় এই ধারণাগুলোকে উনি কন্টেক্সচুয়ালাইজ করার একটা রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে উনি অনুভব করেছিলেন, যেটি কিন্তু এখনো আমরা সমাধান বা রূপ দিতে পারিনি। আরেকটি বড় বিষয় রয়ে গেল, সেটা হচ্ছে এই সময়কালে
রাষ্ট্রের যে অর্গানগুলো সিভিল এবং মিলিটারি, এই সংস্থাগুলোর বড় ধরনের কিন্তু কোনো সংস্কার করা যায়নি, যার পরিপ্রেক্ষিত ধরে এখনো কিন্তু আমাদের রাষ্ট্র নানা সংকীর্ণতা সীমাবদ্ধতার মধ্য দিয়ে হাঁটতে হচ্ছে। পরবর্তীটা যাও। এই অধ্যায়টা বঙ্গবন্ধু কিলিং এর পরে, সেটি হচ্ছে 75 থেকে 81 পর্যন্ত। যেই জায়গাটা আমি নির্দিষ্ট করতে চেয়েছি কতগুলো শব্দ দিয়ে, এবং এটা জিয়া এই সময় শাসক হিসেবে ছিলেন, সেটা হচ্ছে আমরা স্বনির্ভরতা থেকে পরনির্ভরশীলতা গেলাম, দুর্বৃত্তায়ন হলো রাজনীতির ক্ষেত্রে, এবং আমাদের দেশে এখনো যে সামাজিক সংঘাতময় রাজনীতি, সেটা সূচনা কিন্তু এই জায়গাতে হয়। এবং এই জায়গাতে বিদেশি পুঁজির আগমনের সঙ্গে সঙ্গে বিদেশিদের সঙ্গে সম্পর্কগুলো হয়, যাকে আমরা কম্পিউটার পুঁজির উদ্ভব হিসেবে দেখছি। এই জায়গাতে যদি আপনি দেখেন, মাথাপিছু আয় কিন্তু কমে গিয়েছিল, যেটা 275 ছিল। আমরা অনেক সময় বলি যে এই সময়টা আমাদের অর্থনীতিতে এক ধরনের প্রাণ সঞ্চার করেছিল। হ্যাঁ, দুটো জায়গায় করেছিল। সেটি হচ্ছে যে আমরা পোশাক শিল্পে ঢুকি এবং প্রবাসী শ্রমিক রপ্তানি করার জায়গায় যাই। এর সঙ্গে যে জিনিসগুলো ঘটে সেটা হচ্ছে ইতিহাস বিকৃতি এবং সংঘাতময় রাজনীতির জায়গাটা হয়। অর্থাৎ মুক্তিযুদ্ধের মূল যে ন্যারেটিভটা, সেটির একটা বিকৃত ন্যারেটিভ তৈরি করা হয়, এবং যেটি আমাদের সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার যে মূল ধারা, সেই ধারা থেকে দেশকে বহু দূরে ছিটকে দেয়। গ্রাম এবং ধর্মের প্রভাবকে এই সময়ে কিন্তু আমাদের সমাজে জেঁকে বসে, এবং যার পেনিট্রেশনটা আমরা দেখি গ্রামগঞ্জে, ওয়াজ মাহফিল। এবং আজকের যে যুদ্ধ অপরাধী যে দেলাওয়ার হোসেন সাইদি, সেই সময় কিন্তু চিটাগং সহ বিভিন্ন শহরগুলোতে নিয়মিত এই ওয়াজ মাহফিল নিয়ে হাজির হতে শুরু করে। জিয়া সরকারের আমলে দুটো বড় ধরনের প্রকল্প সে নিতে চায় গ্রামে যাওয়ার জন্য। একটা হচ্ছে গণসাক্ষরতা, আর একটা হচ্ছে খাল খনন এবং গ্রাম সরকার। গ্রাম সরকার ধারণাটা প্রফেসর ইউনূসের দেওয়া, এবং এটাও খুব বেশি যে গ্রামীণ ক্ষমতা কাঠামোকে কোনো বড় ধরনের পরিবর্তন আনতে পেরেছে তেমনটি নয়। কিন্তু আরেকটি পরিবেশের উপর বড় ধরনের প্রভাব পড়ে এই সময়, যে আমাদের দেশে রোড কানেক্টিভিটি তৈরি হয়েছে, কিন্তু এর ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাদ দিয়ে, মানে নদী এবং খালের উপর দিয়ে, জলভূমির উপর দিয়ে পথ তৈরি করা হয়েছে, যেটা আমাদের কিন্তু একটা বড় ধরনের বন্যা নিয়ন্ত্রণ সহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণ। এটা একদিকে যেমন সুফল এনেছে, আরেকদিকে কিন্তু চ্যালেঞ্জের দিকটাও এনেছে। আরেকটি দিক হচ্ছে যে দেশের রাজনৈতিক সংকট একদিকে যেমন দেখা দিয়েছিল, এই সময় জাসদের একটি বড় রাজনৈতিক গ্রুপগুলো, তারা কিন্তু ইউরোপে অধিবাসন নিয়ে যায়, আমেরিকায় অধিবাসন নিয়ে যায় লেফটদের কেউ কেউ, এবং পেশাগতভাবে হাই এন্ড যে প্রফেশনালসরা, তারা কিন্তু দেশ থেকে মাইগ্রেট করাটা শুরু করে। এবং বঙ্গবন্ধুর আহ, মৃত্যুটা মধ্য দিয়ে জিয়া কিন্তু ক্ষমতাসীন হয় রাজনীতিতে, এবং সে কিন্তু মিলিটারি থেকে সিভিল দল করবার চেষ্টা করে। প্রথমে জাগ দল, যেখানে প্রো চাইনিজ দলগুলোকে সংঘবদ্ধ করে এবং স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সমাবেশ ঘটে, এবং পরবর্তীতে সেটা বিএনপি হয়। আজকের বিএনপি কিন্তু জিয়ার আমলেই এইভাবে আর্মির সহযোগিতা নিয়ে, দল ভাঙিয়ে স্বাধীনতা বিরোধীদের সমন্বিত করে একটা শক্তি হয়। এবং দুটি রাজনৈতিক বিষয় সেখানে, তিনটি আমি বলবো। একটা হচ্ছে ধর্মকে রাজনীতিতে টেনে আনা হয়, ভারত বিরোধী কার্ডটাকে ব্যবহার করা হয়, এবং জাতীয়তাবাদ ধারণাটা, বাঙালি জাতীয়বাদকে বাংলাদেশি জাতীয়বাদ কনসেপচুয়ালি কিন্তু এই বিষয়টি করে। এবং রাজনৈতিক সাংস্কৃতিক দুর্বৃত্তায়নটা কিন্তু এই সময় ঘটে, এবং জিয়াও কিন্তু সেনা বিদ্রোহের মধ্য দিয়ে রাজনীতিতে তার মৃত্যু ঘটে। এবং পরবর্তীটা যাও। এর পরবর্তীটা সামরিক শাসনেরই ধারাবাহিকতা, কিন্তু আমরা সমাজের জায়গা থেকে এই পরিবর্তনগুলো এবং শ্রেণীগত জায়গা থেকে এই রূপান্তরগুলো আমরা তিনটি জায়গা থেকে দেখছি। এখানে আমি তিনটি শব্দ নিয়েছি। নির্ভরশীলতাটা ক্রমাগতভাবে চলতে থাকে, এর সঙ্গে
অর্থনৈতিক দুর্বৃত্তায়নও শুরু হয়, ব্যাংক ডাকাতির বিষয়টা ঘটে এবং তখন একটা লুম্পেন বুর্জোয়া সমাজ ক্রমান্বয়ে কিন্তু গড়ে উঠতে থাকে এবং এই সময় আহ, এরশাদ কিন্তু ক্ষমতায় আসেন যেটা হচ্ছে সামরিক বাহিনীর অংশীদারিত্ব দাবি করে, অর্থাৎ মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের জুনিয়র পার্টনার হতে চায় রাষ্ট্রের। এবং ৭৪ সালে জাপানের সঙ্গে বঙ্গবন্ধু যে আলোচনাটা তুলেছিলেন যমুনা সেতুর বিষয়ে, তা সেই বিষয়টি আবার ফেরত আসে এবং যমুনা সেতুর উদ্যোগটি নেয়, যোগাযোগ ব্যবস্থায় বেশ কিছু সড়ক নির্মাণ করে, বড় বড় সড়কগুলো নির্মাণ করে এবং ক্রমান্বয়ে আবার অর্থনীতি চাঙা পেতে থাকে, কিন্তু এর সঙ্গে দুর্নীতিও, ক্রনিক দুর্নীতিও স্থান করে নেয়। জিয়া প্রাইভেটাইজেশনে হাত দেয় এবং শিক্ষাকে এরশাদ প্রাইভেটাইজেশনের উপর জোর দেয় এবং শিক্ষা সংকোচন নীতি নেয়, যেটা মজিদ খান শিক্ষানীতির কথা বলেছিলাম আমরা, এবং পীরদের ধর্মের অংশের মধ্যে পীরদের সে রাজনীতিতে নিয়ে আসে সমাজের ক্ষেত্রে, এটা আমরা দেখি। এক্ষেত্রে দুটো ইতিবাচক বিষয় ঘটে। একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কিন্তু এরশাদের পারমিশন দেন এবং ঔষধ নীতি, আজকে যেটা আমাদের ঔষধের যে স্বয়ংসম্পূর্ণ নীতি, জাফরুল্লাহ এই বিষয়টি তাকে কনভিন্স করেছিল এবং ওষুধ নীতি গ্রহণ করে, যে কারণে মাল্টিন্যাশনালকে রিপ্রেজেন্ট করে আজকে আমাদের দেশীয় ওষুধ কোম্পানিগুলো। আঞ্চলিক জায়গা থেকে আঞ্চলিক রাজনীতির প্রভাবে বাবরি মসজিদের ইস্যুটাকে কেন্দ্র করে সে রাষ্ট্রধর্ম বিল যেটি আনে এবং বিকেন্দ্রীকরণের একটা কাজে হাত দেয়, সেটা হচ্ছে উপজেলাকে কেন্দ্র করে, যেগুলো কিন্তু কিছু ইতিবাচক ফলাফল রেখেছে। এই সরকারও কিন্তু বিকেন্দ্রীকরণ নীতির জায়গা থেকে উপজেলা ব্যবস্থাকে ফেরত আনে এবং ৫ দল ১৫ দল তখন ৮ দল হয়ে যায়, ৮ দল ৬০ দল ৫ দল মিলে ৩ জোটের রূপরেখা তৈরি করে এবং তার ভিত্তিতেই ৯০-এর গণঅভ্যুত্থান এবং এরশাদের পতনটি কিন্তু ঘটে। পরবর্তী অংশ যাও। ৯১ থেকে ২০০৮ এখানে আমরা ৪টি পর্ব পলিটিক্যাল রিজমে দেখি। প্রথমে বিএনপি আসে, তারপরে আবার আওয়ামী লীগ আসে, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের আওয়ামী লীগের 96 এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ আসে এবং পরবর্তীতে আবার বিএনপি আসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং তত্ত্বাবধায়ক সরকার ধারণাটা স্পয়েল হয়ে যায় এবং সেনা শাসিত শাসনের অধীনে ২০০৮ সালে যেটা ফখরুদ্দিন সরকার, সেটার আন্ডারে বর্তমান সরকার নির্বাচিত হয়। এখানে আমরা ৩টি শব্দ দিয়ে এই সময়কালটা অর্থনীতি, রাজনীতি এবং সমাজটা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত আসলাম, উন্নয়নের বিষয়টা প্রবৃদ্ধিটা বাড়লো অন্য সামরিক শাসনের জায়গা থেকে, কিন্তু একটা ক্রনি পুঁজিবাদের জন্ম হলো। এই ক্রনি পুঁজিবাদটা কি? এটা হচ্ছে যে রাজনীতির সঙ্গে রাষ্ট্রের অন্য অর্গানগুলোর এক ধরনের পার্টনারশিপ তৈরি হলো, অর্থাৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসির একটা অলিগার্কি ক্রমান্বয়ে আমাদের রাজনীতিতে প্রকাশ্য হচ্ছে। এই সময়ে বৈশ্বিক যে পরিস্থিতির পরিবর্তন, অর্থাৎ বাজার অর্থনীতি আসে, সেই বাজার অর্থনীতিকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক দলগুলো তার ভেতরে যায়। আওয়ামী লীগ নিজেদের অবস্থার পরিবর্তন করে, তাদের ম্যানিফেস্টো পরিবর্তন করে। বিএনপি তো আগেই সেই দিকে ছিল, এরশাদের দল জাতীয় পার্টিও সেদিকে ছিল। বাম দলগুলো বাজার বিরোধী বিকল্পর কথা বললেও সত্যিকার অর্থে তারা সে ধরনের কোনো বিকল্প কিছু করতে পারেনি এবং জাতীয়করণকৃত যে ব্যাংক, বীমা এবং প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো, সেগুলো বেসরকারীকরণের কাজটি শুরু হয় এবং ক্রমান্বয়ে এরশাদের আমলে যেটা শুরু হয়েছিল সেটার কিন্তু বিস্তৃতি হতে থাকে। সেটা হচ্ছে অর্থ পাচার, পরিসরটা বাড়তে থাকে। সামাজিক ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গণতান্ত্রিক মুভমেন্টে মধ্যবিত্ত ৯০ পর্যন্ত যে সরবটা ছিল সেটা কিন্তু বাজার অর্থনীতির এই কালে মধ্যবিত্ত কিন্তু ক্রমশই নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেয় এবং পেশার জায়গায় নিজেদের সম্পৃক্ত করে, অন্য সম্ভাবনার জায়গাগুলোকে সম্পৃক্ত করে। এর মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে
মধ্যবিত্তের যে নতুন রক্ত তা বা রিক্রুটমেন্ট, এটা কিন্তু একেবারেই দৃশ্যমানভাবে কমে যায়, এবং যেটা বিশেষত লেফট রাজনীতিগুলোতে। এবং দুর্নীতি যেন সামাজিকভাবে একটা গ্রহণযোগ্য বিষয় ঘটতে থাকে ক্রমান্বয়ে। কিন্তু বাজার অর্থনীতির এই নানা উদ্যোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে বিশেষত প্রবাসী যে শ্রমিক এবং আমাদের শিল্প খাতে বিশেষত পোশাক শিল্পের পরিধি বৃদ্ধির সাথে সাথে নতুন একটা মধ্যবিত্তর শ্রেণীর জন্ম হয়, যেটিকে আমরা সমাজতাত্ত্বিকরা ইকোনমিক মিডল ক্লাস বলছি। শিল্প সংস্কৃতি বা মূল্যবোধের দিক থেকে তারা অতটা সুগঠিত নয়, কিন্তু অর্থনৈতিকভাবে তারা মধ্যবিত্ত, এবং যার পরিপ্রেক্ষিত ধরে বাজার অর্থনীতি ধরে সমাজে ভোগবাদী ভোগবাদের বিস্তার ঘটে এবং পপুলিস্টিক কালচার, জনপ্রিয় সংস্কৃতির বিকাশটা ঘটে। এবং এই সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তিটা করে আওয়ামী লীগ, সেটি একটা দীর্ঘদিনের যে ডিসপুট ছিল সে জায়গা থেকে বেরিয়ে আসতে থাকে। ইতিবাচক জায়গা থেকে যেটি দেখা যায় যে 2001 সাল থেকে 2006 সালে যেহেতু জামাত এবং বিএনপি এক কাট্টা হয়ে শাসনভার নেয়, সুতরাং যুদ্ধাপরাধী বিষয়টা ক্রমশই সামনে চলে আসে, এবং এই দিক থেকে রাজনীতিতে তরুণদের আবার নতুনভাবে ইন্ডাকশনটা হয়, যেটা মুক্তিযুদ্ধের পক্ষে তরুণ শক্তির একটা সমাবেশ ঘটে, এবং 2008 সালে তরুণ ভোটাররা তারা ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে। কারণ আওয়ামী লীগ সেখানে দুটো বড় ধরনের কর্মসূচি দিতে সক্ষম হয়েছিল। একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ধারণা, পরেরটায় যাও বাজিত, পরেরটায় যাও। এই জায়গায় ডিজিটাল বাংলাদেশ ধারণাটি দিয়েছিল এবং যুদ্ধ অপরাধীর বিচারের ব্যাপারে তারা কমিট করেছিল। এখানে আমরা তিনটা শব্দ দিয়ে এই সময়টাকে ধরতে চাচ্ছি, সমাজ, রাজনীতি, অর্থনীতি, অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি অ্যাসপেক্ট থেকে। সেটি হচ্ছে যে হাইব্রিড ডেমোক্রেসি ব্যবস্থা, অর্থাৎ নির্বাচিত গণতান্ত্রিক শক্তি আছে, কিন্তু তার সঙ্গে রাষ্ট্রের অন্য অন্য শক্তিগুলোর এক ধরনের পার্টনারশিপ হচ্ছে, যেটি আমরা আগে বলবার চেষ্টা করেছি। অর্থাৎ প্রশাসনের বিষয়টি আছে এবং রাষ্ট্র ক্রমশ কর্তৃত্বমূলক হচ্ছে। এবং এই সময় আমরা আগে দেখিয়ে এসেছি গ্রোথের দিক থেকে আমাদের প্রবৃদ্ধি কিন্তু ক্রমশই বাড়ছে। আমি একটি পরিসংখ্যান দেই, অর্থনৈতিক পরিসংখ্যান। 2008 সালে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে বাজেটটা, সেটা ছিল প্রায় লক্ষ কোটির নিচে। এখন আমাদের লাস্ট যে বাজেট সেটা প্রায় পৌনে 5 লক্ষ কোটি টাকার মতন। সুতরাং এই 12 বছরে আমাদের অর্থনৈতিক সাইজটা কিন্তু বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতিও বেড়েছে, এবং যে কারণে আমরা দেখছি ক্রনি পুঁজিবাদের একটা উদ্ভব ঘটেছে, যেটা চায়নার মতন দেশেও কিন্তু হচ্ছে। যে কোনো দেশে যখন বড় ধরনের উল্লম্ফন উন্নয়ন হয় তখন কিন্তু দুর্নীতি বাড়ে, এবং এই সময়ে এক ধরনের রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির মধ্যে একটা ঐক্যমত গড়ে ওঠে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে। অর্থনৈতিক জায়গা থেকে যদি আমরা এই 12 বছরের জায়গাটা দেখি, ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টটা আমি আগে বলেছি এসছে, এবং এখানে একটা টার্গেট করে রাজনৈতিক ম্যানিফেস্টোতে যে 21 সালের মধ্যে আমরা একটা মধ্য আয়ের দেশে যাব, যেটার মধ্যে আমরা প্রবেশ করেছি, এবং 2041-এ পরবর্তীতে আওয়ামী লীগ এই ম্যানিফেস্টোতে, তাদের দ্বিতীয় ম্যানিফেস্টোতে বলে যে উন্নত দেশে যাব। এবং এখানে আরো কতগুলো এক্সারসাইজ হচ্ছে। 2030 সাল, যেটা জাতিসংঘের একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা ছিল 2015, 2030-এ এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানেও কিন্তু বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে ভালো করেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলেও সেই জায়গায় বাংলাদেশের ট্র্যাক রেকর্ডটা এখন অবধি ভালো আছে। এখানে কতগুলো অর্জন আছে অর্থনীতিতে। বিদ্যুৎ খাতের যে ঘাটতি ছিল, সেই ঘাটতি থেকে উদ্বৃত্ত এর জায়গায় আমরা গেছি, যদিও গভর্নেন্স ইস্যু যে কোশ্চেন গুলো আছে। বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ এই সময় হয়েছে, পদ্মা সেতু সহ ঢাকা চিটাগং 6 লেন
সিলেট ঢাকা 6 লেন অর্থাৎ করিডোর গুলো ঢাকার সঙ্গে, যেটি আমাদের বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য এই অবকাঠামোগুলো গুরুত্বপূর্ণ। রাজস্ব আদায়ের পরিসরটাও বৃদ্ধি পেয়েছে এই গত 12 বছরে, যার কারণে কিন্তু এই বিনিয়োগ মানে দেশীয় বিনিয়োগের পরিমাণ বেড়েছে এবং বৈদেশিক বিনিয়োগের নির্ভরশীলতাও কিন্তু এক্ষেত্রে কমেছে। এবং প্রবাসীরা রিমিটেন্স হিসাবে কিন্তু টাকাটা পাঠাচ্ছে, যেটা আগে ইনফর্মাল সেক্টরে আসতো হুন্ডি সহ নানা কিছু হয়ে, যেটি ব্যাংক ব্যবস্থাপনার মাধ্যমে আসছে, যেটা একটা ভালো দিক। এবং মাথাপিছু আয় প্রায় $2000 দিকে আমরা গেছি। এবং কৃষিতে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে কৃষিতে উদ্বৃত্ত ব্যবস্থাপনা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের অতিরিক্ত চাল উৎপাদন করছি, আলু উৎপাদন করছি, শর্টেজ হচ্ছে। তো এখানে বাজার ব্যবস্থাপনা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কিন্তু উদ্বৃত্তে কিছু কিছু মাছ ভালো হচ্ছে, ফল ভালো হচ্ছে, কৃষিতে একটা বড় ধরনের কিন্তু আমাদের উন্নয়ন দৃশ্যমান। আরেকটি ভালো দিক বলবো যে পরিবেশকে কেন্দ্র করে আমাদের যে পাট শিল্পটি ছিল, যেটি আমরা আগাতে পারি নাই দেশ স্বাধীন হওয়ার পরে, যেটি নষ্ট হয়ে গেছিল, পাটের প্রতি নতুন মনোযোগ দেওয়া হচ্ছে এবং পাট শিল্পের বিকাশের জন্য নানা রকম পাটের বহুমুখীকরণের উদ্যোগগুলো আছে এবং পাটের এক্সপোর্ট কিন্তু এই সমস্ত পণ্যের বাড়ছে। শিক্ষা সামাজিক ক্ষেত্রে আমরা কতগুলো কথা বলেছি, দুটো বলবো যে একটা শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু এটার বাস্তবায়ন তেমন একটি হয়নি। এখানে দুটো ভালো কাজ বলা যেতে পারে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এটা সম্প্রসারণ হয়েছে এবং আরেকটি বড় ধরনের সামাজিক শক্তির অভ্যুদয় ঘটে এই সময় যুদ্ধ অপরাধীর বিচারকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চ এবং শাহবাগ। কিন্তু আরেকটি বিপদের জায়গাও রোপিত হয়েছে, সেটা হচ্ছে হেফাজত সামাজিক শক্তি থেকে ক্রমশই রাজনৈতিক শক্তিতে রূপান্তর হচ্ছে। পরেরটা যাও। আমরা রাজনৈতিক জায়গা থেকে যদি দেখি, যুদ্ধ অপরাধীর রায়গুলো হয়েছে, যেটা প্রায় অসম্ভব ছিল। সংবিধানে ফেরত আসা গেছে 72-এর সংবিধানে, কিন্তু একটা কালো চিহ্ন রয়ে গেল, সেটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলামকে সামনে রেখে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই দফা যে হেফাজত যেভাবে যে স্পর্ধা দেখিয়েছে, সামাজিক শক্তি কিন্তু নতুন ভাবে হয়তো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে, যার সাম্প্রতিক প্রবণতাগুলোর মধ্যে আমরা দেখছি। এবং বাংলাদেশের গতি প্রকৃতিতে আমরা যেন ধর্মনিরপেক্ষতার দিকে হয়তো ভবিষ্যতে যাব, এটা একটা আমার নিজস্ব চিন্তা। এবং সেটা যাওয়াটার একটা রাজনৈতিক পরিস্থিতিও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত সহ যেন আমরা তৈরি দেখতে পাচ্ছি। কিন্তু যে জায়গাটা আমরা হারিয়েছি গণতান্ত্রিক এই ব্যবস্থার মধ্যে, যে ধারাবাহিক নির্বাচন বর্জনের কারণে নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচক মণ্ডলীর, নির্বাচন কমিশনের রোল নিয়ে এক ধরনের আস্থার অভাবের চির ধরেছে। এটা কিন্তু গণতন্ত্রের একটা চ্যালেঞ্জের জায়গা। আরেকটি হচ্ছে যে ব্যবসায়ীদের, সামাজিকভাবে আমরা যেটা দেখছি, ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব বাড়ছে, যেটা অন্য অন্য বড় পুঁজিপতি দেশগুলোতে ক্ষেত্রেও ঘটে, আমেরিকা সহ ইউরোপ সহ নানা দেশে, আমাদের দেশেও কিন্তু এই জায়গাটা হচ্ছে। অর্থাৎ মধ্যবিত্তের প্রতিনিধিত্বকারী, পেশাজীবীদের প্রতিনিধিত্বকারী, যেটা 73-এর বা 71-এর সংসদের চেহারার থেকে এই সংসদের চেহারা কিন্তু একেবারেই ডিফারেন্ট। এবং প্রত্যেকটি দলের তৃণমূলের রাজনৈতিক চরিত্র কিন্তু বদল হয়ে যাচ্ছে। অর্থাৎ তৃণমূলের যে তৃণমূল ভিত্তিক যে রাজনৈতিক সংগঠন ছিল আওয়ামী লীগের, কমিউনিস্ট পার্টির, এগুলো কিন্তু আগের সেই চেহারা নেই। এটা নতুন ধরনের বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে। এবং এই জায়গাটায় যেটা আমরা বলবার চেষ্টা করেছিলাম, সেটা সামারি করি। ব্যবসায়িক রাজনীতি এবং আমলাতন্ত্রের মধ্যে একটা গভীর স্বার্থের সম্পর্ক তৈরি হয়েছে, যেটিকে আমরা বলছি ক্রনি পুঁজিবাদের উদ্ভব। এই এই যে একটা 50 বছরের আমরা মাইলস্টোন গুলো তুলে আনলাম 3টি পরিপ্রেক্ষিতে, যেটি আমরা গত 5টি প্রোগ্রামে নানাভাবে বলার চেষ্টা করেছি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জায়গা থেকে। ওগুলো হয়তো এত গুছিয়ে বলা হয়নি, একটু ছাড়া ছাড়া বলা হয়েছে। আজকে আমি যেটা চেষ্টা করেছি, গত 5টি প্রোগ্রামে যে কথাগুলো বলেছি তার সঙ্গে আরেকটু মানে গুছিয়ে ধারাবাহিকভাবে, এটা হয়তো একটা
খসড়া, প্রাথমিক খসড়া, এটাকে চূড়ান্তভাবে নেওয়া ঠিক হবে না। কিন্তু এই ধারা অনুযায়ী একটা বিশ্লেষণ দাঁড়ানোর আমারও নিজে একটা তাগিদ অনুভব করেছি, যেটা আলম ভাইকে আমি বলছিলাম। এর ভিত্তিতে হয়তো একটা বই লেখার আমার চিন্তা আপনি উস্কে দিলেন। এবং রাজনীতির এইখানে আমি একটা খসড়া, আমি যেহেতু আমার আমার বক্তব্যে বলেছিলাম আমার দুটো চরিত্র ছিল। আমি অ্যাকাউন্টেন্ট ছিলাম, হতে চেয়েছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। পরে আমি সামাজিক নিরীক্ষণ হিসেবে সমাজতাত্ত্বিক হিসেবে কাজ করছি। এই দুটোর মিশ্রণে আমি একটা মূল্যায়ন দাঁড় করাতে চেষ্টা করেছি, যেটা এক ধরনের অ্যাকাউন্টিং এবং সোশ্যোলজির ভাষায়। আপনি দেখেন যে জিনিসগুলো সম্ভাব্য সূচক হিসাবে এই সামাজিক নিরীক্ষণ রিপোর্টে থাকা দরকার, সেগুলো আমি লিস্টিং করার চেষ্টা করেছি। জনপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের মূল নীতি, নাগরিক অধিকার এবং স্বার্থ কতটুকু অর্জিত হলো। আমরা যে কনস্টিটিউশনতে বলেছি, বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিতে, ম্যানিফেস্টোতে বলেছি এই 50 বছর, এটার একটা কিন্তু মূল্যায়ন আমরা এই সূচকগুলো ধরে করাটা জরুরি মনে করি। আমাদের সংবিধানে ইনসাফ এবং ন্যায় বিচারের কথা বলা হয়েছিল, সেটা আমরা কতটুকু অর্জন করলাম। অর্থাৎ সামাজিক বৈষম্য, আয় বৈষম্য চিত্র কিন্তু সেটা ভিন্ন কথা বলে। যে বৈষম্যের জায়গা থেকে আমরা আঞ্চলিক বৈষম্যের জায়গা থেকে রাষ্ট্রের জন্ম হলো, সেই 50 বছর পরে কিন্তু সামাজিক বৈষম্যের চিত্রটা কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান। এখানে কিন্তু 50 বছরের মাথায় এর একটা হিসাবপত্র করা দরকার। নাগরিক ব্যক্তির এবং গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার জায়গাটা কিন্তু আমাদের জারি রাখতে হবে, কারণ মুক্তিযুদ্ধের মূল চেতনাটাই হচ্ছে আমাদের কিন্তু গণতন্ত্র। সেই জায়গায় গণতন্ত্রের সার্বিক বিকাশের স্বার্থেই নাগরিক ব্যক্তি গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা আমরা কতটুকু রাখতে পেরেছি। আমি একটা কথা বলতে চেয়েছিলাম, সেলফ সেন্সরশিপে যাচ্ছি কেন, মানুষ সেলফ সেন্সরশিপে যাচ্ছে, এর সামাজিক মনস্তত্ত্ব আমাদের খুঁজে বের করতে হবে। সমস্যাগুলো কোথায়? বিচার এবং শাসনতান্ত্রিক ব্যবস্থায় কার্যকারিতা যাচাই এবং চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কতগুলো কথা বললে হবে না, এর খুঁতগুলো আমাদের দেখতে হবে। এবং আমাদের কিশোররা, তরুণরা যে কথা বলেছিল যে আমাদের রাষ্ট্র মেরামতের কাজে আমরা হাত দিয়েছি, অর্থাৎ এই 50 বছর পরে যারা দেশটা স্বাধীন করেছে তারা 50 বছর দেশটা চালালো, এবং সামনের 50 বছরের জন্য যারা রাষ্ট্রের শাসনভার নেবে, সেই তরুণ, কিশোর এবং শিশুদের, তাদের সামনে কিন্তু বাংলাদেশের এই 50 বছরের একটা নিরপেক্ষ মূল্যায়ন সব অর্থে তুলে ধরাটা জরুরি। সমাজ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা নির্ণয় এবং তার পুনর্গঠনের ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করা। সমাজের ক্ষেত্রে আসি, স্থানীয় সরকার, আমরা কেন্দ্রীয় হলে তখন কিন্তু বৈষম্য বাড়বে। সুতরাং স্থানীয় সরকার এবং বিকেন্দ্রীকরণের যে চিত্র এবং আঞ্চলিক বৈষম্য যে পর্যালোচনাটা করা দরকার। ঢাকা এবং পঞ্চগড়, ঢাকা কিংবা রাঙ্গামাটি, এই যে আঞ্চলিক বা আমাদের উপকূলীয় অঞ্চল, ভোলা ধরলাম, অথবা আমাদের হাওর, এই যে বৈষম্যটা, আঞ্চলিক বৈষম্য, সেই জায়গাগুলো কিন্তু স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের ব্যাংকিং খাতের অবস্থা কিন্তু এখন খুব খারাপ, সেটা আমরা প্রতিদিনই দেখছি। সুতরাং সেই জায়গায় আর্থিক অন্তর্ভুক্তি, অর্থাৎ সবার জন্য আর্থিক ব্যবস্থাপনায় সুযোগ তৈরি করা, ব্যাংকিং খাত এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতা নির্ণয় এবং পুনর্গঠন। আমাদের রাজস্ব আদায় হচ্ছে, কিন্তু এখানে অনেক পিলফারেজ হচ্ছে, একে আরো সুন্দর করার সুযোগ আছে ডিজিটাইজেশনের মাধ্যমে, যে আলোচনাগুলো আমরা করেছি। মানব সম্পদ উন্নয়নকে আমাদের প্রধান সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে, এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাত, এই দুটোর অবস্থা যে ভালো নয়, আমাদের সেগুলো পর্যালোচনা করা এবং পুনর্গঠনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে তা মেরামতের জন্য আমাদের ভাবতে হবে এই পর্যালোচনার ভেতরে। সামাজিক সুরক্ষা খাত, অর্থাৎ যারা পিছিয়ে পড়া নাগরিক, তাদের জন্য আমাদের সামাজিক সুরক্ষার খাতটি দেখতে হবে। আমাদের নারী নীতি হয়েছে, নারীর অনেক অগ্রগতি হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। নারী নীতি আমরা করেছি, কিন্তু আমরা কতটুকু বাস্তবায়ন করলাম, সেগুলো একটু আমাদের তলিয়ে দেখা দরকার। পরেরটা,
অর্থনীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের, সেটি হচ্ছে যে কালো টাকা সাদা করা প্রতি বছর ঘটছে, কিন্তু এর পরিমাণে অপদর্শিত সম্পদের পরিমাণটা নির্ধারণ করা দরকার। উন্নত প্রবৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য দিকগুলো করা দরকার। চট্টগ্রামকে যদি আমরা চিন্তা করি, পাহাড়গুলো সব আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, নদীগুলো দখল হয়ে গেছে, সেগুলো উদ্ধার করার চেষ্টা হচ্ছে। সমুদ্র আমরা নষ্ট করছি, দূষিত করছি, এবং ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো আসছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই পর্যালোচনায় আনতে হবে। শাসন ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা এবং রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো কতটুকু কার্যকর, সেগুলো মেরামতের ব্যাপার আছে, সেগুলো দেখতে হবে। প্রবৃদ্ধির হার এবং রাষ্ট্রীয় সম্পদ বন্টনের চিত্র পর্যালোচনা, বৈষম্যের মধ্যে ভারসাম্যটা আনতে হবে। আমাদের যে কনস্টিটিউশনের অ্যাসপেক্টে যে কথাগুলো, প্রতিশ্রুতিগুলো মুক্তিযুদ্ধের মূল বিষয় হিসেবে ছিল, সরকারি বেসরকারি আন্তর্জাতিক তথ্যের ভিত্তিতে সমাজ ও দেশের ভেতরকার বৈষম্যের চিত্রগুলো তুলে ধরা। এই যে টু ইকোনমি থিওরি, আঞ্চলিক বৈষম্যের যে চিত্রটা আমরা তুলে ধরেছিলাম, এটা একটা রাষ্ট্রের ভেতরে যে একাধিক সমাজ, সেই সমাজের তথ্যগুলো, চিত্রগুলো আমাদের 50 বছরের মাথায় তুলে ধরতে হবে আগামী দিনের দেশ পুনর্গঠন এবং রাজনীতি পুনর্গঠনের স্বার্থে। এবং এটা কেন দরকার, এই সূচকগুলো বিবেচনায় নিয়ে দেশীয় সামাজিক বুদ্ধিভিত্তিক রাজনৈতিক কাজের এটা একটা অংশ হবে, যারা রাষ্ট্রের এবং বিদেশি পুঁজির অংশীদার হবে না। অর্থাৎ আমাদের ইন্টেলিজেন্সিয়াদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু বিদেশি পুঁজি নিয়ে গবেষণা করি আমরা, এইটা দিয়ে হবে না। এটা একটা একেবারেই রাজনৈতিক কাজ, জাতীয় বুদ্ধিভিত্তিক সামর্থ্য দিয়ে যেটা হবে, করতে হবে, যেটা 60-এর দশকে আমাদের অর্থনীতিবিদরা করেছিলেন। এবং মানুষের চাহিদার সঙ্গে ব্যাপক আলোচনার ভিত্তিতে এটা তৈরি করতে হবে। অর্থাৎ বুদ্ধিজীবীদের বা প্রফেশনালদের মাথা থেকে আসলে এটা হবে না। এটার ব্যাপারে জাতীয় ঐক্যমত্য তৈরি করার জন্য বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে আলাপে যেতে হবে। পরেরটা, এখানে আমি একটা বাজিত, হ্যাঁ, এখানে আমি একটা অর্থনৈতিক সূচক দেখাচ্ছি, ইন্ডিয়া, বাংলাদেশ এবং ভারত। আপনি দেখবেন যে এখানে 3টি জিনিস দেখানো হচ্ছে, যেখানে বাংলাদেশ 2030 সালে প্রায় $6,000 মতন ইন্ডিয়াকেও ছাড়িয়ে যাবে। আমি এখানে একটি অ্যাজাম্পশন বা টার্গেট সেট করতে চাই, 2050 সালের মধ্যে আমরা যেন 12,000 থেকে $50,000 পার ক্যাপিটা ইনকামে পৌঁছতে পারি। করোনা আছে, করোনায় থমকে না গিয়ে আমাদের এই বড় দৃষ্টিভঙ্গি নিয়ে যেন আমরা যে গতিতে আগাচ্ছি সেটাকে আমাদের ধরে রাখার চেষ্টাটা করতে হবে। এই উন্নয়নটা আমাদের ধরে রাখতে হবে, কারণ এটার উদ্যোগ হচ্ছে, এটা ড্রাইভার হচ্ছে আমাদের সাধারণ মানুষ, এবং রাষ্ট্র সেখানে, সরকার সেখানে নেতৃত্ব দিচ্ছেন। পরবর্তীতে যাও। এবং এই যে 50 বছরের আমরা দূরদৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখতে চাচ্ছি, যার মূল বিষয়টা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, অর্থাৎ কেউ এই উন্নয়ন থেকে বাদ যাবে না। এবং তার সম্ভাব্য কৌশল হিসাবে আমি 7টি বিষয়ের দৃষ্টিপাত করতে চাচ্ছি, যেগুলোর ভিত্তিতে আমরা এই ভিশন প্ল্যানটা করতে পারি 30-এর পর যুক্ত করে। বৃহত্তর অবকাঠামোর প্রতিবন্ধকতা দূর করা, অর্থাৎ আমাদের উন্নয়নের বড় জায়গায় যেতে হলে অবকাঠামোগত যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে। 1টা মিনিট দেবেন? 1টা মিনিট, আমি একটা টেকনিক্যাল সমস্যা আমি সলভ করে নিই। সরি, আমার ওই পাওয়ারটা হয়ে গেছিল। অবকাঠামোগত ব্যাপারটা কিন্তু খুব জরুরি, এবং সেখানে আমাদের সমুদ্র বন্দর হচ্ছে, আমাদের কানেক্টিভিটি গুলো হচ্ছে, যেটা আঞ্চলিক সম্ভাবনার সঙ্গে
ওতপ্রোতভাবে যুক্ত। এই সম্ভাবনার জায়গাটা আমরা অবকাঠামোগত দিক থেকে ক্রমশ কানেক্টিভিটির জায়গা থেকে যুক্ত হচ্ছি। গত 12 বছর এর ভিত্তিগুলো ক্রমান্বয়ে কিন্তু একটা একটা করে তৈরি হচ্ছে এবং নতুন সেক্টর, আমরা গার্মেন্টস এবং প্রবাসী শ্রমিক ধরেই কিন্তু এইটুকু উন্নয়ন করেছি। আগামী দিনে আমাদের এগুলোর মধ্যে থাকলে হবে না, নতুন ধরনের পণ্য রপ্তানি করতে হবে, স্থানীয় বাজারটা বিকাশ করতে হবে এবং নতুন বাজার ধরতে হবে। এবং সেটা যদি আমাদের করতে হয় তাহলে মানব সম্পদ উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নের কাজে হাত দিতে হবে, এই স্থানীয় চাহিদা এবং বিদেশের চাহিদাকে মাথায় রেখে। সো আমাদের 50 সালকে সামনে রেখে মানব সম্পদ উন্নয়ন হবে সবচেয়ে প্রায়োরিটি সেক্টর। অন্যদিকে খাদ্য নিরাপত্তার ব্যাপারে, যেটি এই সরকারের একটা মূল জায়গা, দক্ষতার জায়গা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কৃষি। কৃষিতে কিন্তু পুনঃমনোযোগ দিতে হবে। এই করোনার সময় দেখবেন যে সমস্ত আপদকালীন সময় কৃষক কিন্তু আমাদের গোটা খাদ্য নিরাপত্তার ভিত্তিটা গড়ে দিয়েছে। রেজিলিয়েন্স নেশন হিসেবে এদের ভূমিকা এখনো খুবই গুরুত্বপূর্ণ। সেখানে প্রযুক্তির ব্যবহার, কারণ কৃষিতে নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, সেটা হচ্ছে শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, কারণ এরা ক্রমশই কিন্তু শিক্ষিত হচ্ছে, বেসরকারি খাতে কাজ করছে, অকৃষি খাতে কাজ করছে, দেশের বাইরে চলে যাচ্ছে এবং আমাদের শ্রম বাজারে চাহিদার বেকারত্ব আছে, কিন্তু তারপরেও কিন্তু কৃষিকাজ মানুষ করতে চাচ্ছে না। সেখানে অটোমেশন দিয়ে আমাদের এই জিনিসটা করতে হবে। নগরায়নের কৌশল স্থির করতে হবে, কারণ নগরায়ন ঘটছে কিন্তু অপরিকল্পিতভাবে। সুতরাং ইউনিয়ন থেকে শুরু করে আমাদের সাব ডিভিশন শহরগুলো, জেলা শহরগুলো, এটা পরিকল্পনার আয়তায় আনতে হবে। জমির ব্যবহার, পরিবেশ এবং নাগরিক সুবিধাদি এগুলোকে বিবেচনায় করে, এবং আঞ্চলিক সহযোগিতা যে আমরা অবকাঠামো তৈরি করছি তার অর্থনৈতিক সুযোগটা আমাদের নেওয়ার কৌশলটার উপর গুরুত্ব দিতে হবে, যেটি আমরা এশিয়ার যে অর্থনৈতিক উন্নয়ন হবে যেটি আমরা বলতে চাচ্ছিলাম তার আমরা মাঝখানে পড়েছি। সুতরাং এই সুযোগটা আমাদের নেওয়ার আছে। আর এই উন্নয়ন প্রক্রিয়া ধরে রাখতে গিয়ে আমরা যেন পরিবেশের ক্ষতি না করি, সেই জন্য সবুজ অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জগুলো সেগুলো মাথায় রেখে টেকসই উন্নয়নের জায়গায় আমাদের বিষয়টা দেখতে হবে। পরেরটা, এই ভিত্তিতে যদি আমরা বলি তাহলে একটা রাজনৈতিক ম্যানিফেস্টোর খসড়া আমরা করতে পারি। সেটা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে, কল্যাণমূলক রাষ্ট্র খুব সুনির্দিষ্টভাবে গড়ে তোলার জন্য সংবিধানের পর্যালোচনা, সংস্কার এবং বাস্তবায়ন, বৈশ্বিক এবং দেশীয় বাস্তবতা মিলিয়ে এটা করতে হবে। এবং রাজনৈতিক উন্নয়নের সংস্কারের লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থে রাজনৈতিক দলের ব্যয় পরিচালনা, অর্থাৎ ওই যে মানে যারা চাঁদা দেয়, রাজনীতিকে চাঁদা দেয়, পৃষ্ঠপোষকতা করে, তারাই কিন্তু আবার এটা রিটার্ন নেয়, ওই জায়গা থেকে রাজনীতিকে উদ্ধার করতে হবে। এবং 2025 সালের মধ্যে সকল নাগরিককে স্মার্ট কার্ড, যেটা আমাদের নাগরিক কার্ড, এটা নিশ্চিত করতে হবে এবং ধাপে ধাপে, যেটা বাইরের দেশগুলোতেও আছে, সামাজিক সুরক্ষা কার্ডে রূপান্তর করতে হবে। ডিজিটাইজেশনের এই সুফলটা প্রত্যেক নাগরিক যেন পায় এবং সরকারি সেবার সঙ্গে এটাকে যুক্ত করে সুশাসনের বৃহত্তর পরিসরে মানে আধুনিক রাষ্ট্রের রূপান্তরটা আমাদের করতে হবে। মানব সম্পদ উন্নয়নের জন্য নাগরিকদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যকে অধিকার হিসেবে চিহ্নিত করতে হবে। আমাদের কনস্টিটিউশনতে এখনো কিন্তু অধিকার হিসেবে এটা নাই। 3 বছরের প্রাক প্রাথমিক শিক্ষা সহ দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, পাবলিক এডুকেশনে এটাকে সমান মানে সবাইকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষার মাধ্যম অবশ্যই হবে বাংলা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি এবং অন্যান্য ভাষা শেখার সুযোগ রাখতে হবে। আমাদের দেখা যাবে চাইনিজ ভাষা আমাদের শিখতে হচ্ছে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার জায়গা থেকে। এবং সকল নাগরিকের স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসতে হবে। এবং এখানে আরেকটা জিনিস করা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে স্বাস্থ্য বীমা প্রচলনটা আমাদের করতে হবে।
স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ, ক্ষমতায়ন এবং বাজেট বরাদ্দ, যাতে উপশহর গ্রামগুলো মূল নাগরিক সুযোগ সুবিধাগুলো থাকে, মানুষ যেন মানে শহরমুখী না হয়, শহরে বসেই যেন সে তার সব কাজ করতে পারে। সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পানি, স্যানিটেশন, বিদ্যুৎ, ইন্টারনেট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। খুব দ্রুত যেন সে কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা করতে পারে। এটার সঙ্গে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে গ্রাম পর্যায়ে আমাদের অর্থনৈতিক উদ্যোগগুলোকে ছড়িয়ে দেওয়া, অর্থনৈতিক কেন্দ্রগুলো মানে দেশের বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক হওয়া, যেটা 100টি যেটি আমাদের রপ্তানি কেন্দ্রিক যে শিল্প নগরী গড়ে তোলার চিন্তা করা হচ্ছে, সেই জায়গা থেকে এই কথাটা বলা হচ্ছে। আরেকটি বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে কালো টাকা, অপ্রদর্শিত আয়কে বিশেষ প্রণোদনা দিয়ে এককালীন অর্থনীতির মূল বিনিয়োগের জায়গায় নিয়ে আসা এবং সেই সুনির্দিষ্ট অর্থটা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা। সকল উন্নয়নের কৌশলে সবুজ অর্থনীতি, পরিবেশ বান্ধব এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনা রাখা। কর্মসংস্থান ভিত্তিক কৃষি খাতের আধুনিকায়ন, শিল্পায়ন এবং সেবা খাত গড়ে তোলার কর্মপরিকল্পনা নিতে হবে। দেশে এবং বিদেশের বাজার চাহিদাকে মাথায় রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার প্রসারটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং উচ্চ শিক্ষা খাতে দক্ষ পেশাজীবী তৈরির ক্ষেত্রে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, প্রযুক্তিবিদ, এমনকি প্রশাসক ও সরকারি কর্মকর্তা গড়ে তোলার জন্য গবেষণা খাতে বিনিয়োগটা প্রাইভেট এবং পাবলিক উভয় ক্ষেত্রে বাড়ানো দরকার। এবং এর মূল দার্শনিক ভিত্তিটা হবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং গণতন্ত্র, যেটা সোশ্যাল ডেমোক্রেসির একটা চেহারা দেবে। এই বিষয়টি আমি এ কারণে বললাম যে এই ধারণাটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, নাগরিকদের, এখানে দেখবেন সবগুলো নাগরিকরা বেনিফিটেড হচ্ছে। সুতরাং আমরা রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলি সেটি অনেকটা প্রলুব্ধ করার মতন, কিন্তু এখানে নাগরিকরা তাদের যদি চাহিদার জায়গা থেকে এই লিস্টিংটা করে, তাদের ম্যানিফেস্টো তৈরি করে, তবে রাজনৈতিক দলগুলো সেখানে পলিসি বায়ার হিসাবে যাবে এবং তাদের ভেতরে একটা প্রতিযোগিতা তৈরি হবে এবং একটা ফেয়ার পলিটিক্যাল কম্পিটিশন তৈরি হবে। আমি এটাকে একটা খুব প্রাথমিক চিন্তা হিসাবে উপস্থাপন করলাম এবং এখানেই আমার উপস্থাপনাটা শেষ করছি। ধন্যবাদ। আমি একটু বেশি সময় নিয়েছি, সরি সেজন্য। লিমন, ঠিক আছে, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমরা মনে হয় একটা করতালি তাকে দিতেই পারি, কারণ দেখি বোঝা যাচ্ছে প্রচুর পরিশ্রম করেছেন সাখাওয়াত আলী। এর জন্য যথেষ্ট তাকে লেখালেখি করতে হয়েছে, যথেষ্ট ভাবনা চিন্তা করতে হয়েছে, বাট একটা একটা অন্তত প্রাথমিক দলিল কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা সাংঘাতিক কাজে দেবে যদি সত্যি কেউ আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবি, দেশের সমস্যাগুলো চিন্তা করি, সমাজ উন্নয়নের কথা ভাবি, তাহলে এইটাকে একটা সূত্রপাত হিসেবে বা সূচনা বিন্দু হিসেবে ধরে আমরা কাজে এগুতে পারি। যাই হোক, আমরা বাকি আরো আধা ঘন্টা 40 মিনিট হাতে সময় আছে, আমরা চাইবো একটু মুক্ত আলোচনা, মত বিনিময়, ভাব বিনিময়ের মাধ্যমে আজকে অনুষ্ঠানটিকে একটু স্মরণীয় করে রাখতে। একটি মন্তব্য প্রথমেই করেছিলেন আব্দুল্লাহ নাদভি, আমি মন্তব্যটি পড়ে শোনাই। তিনি লাইভে যা বলেছিলেন যে 2050 সালে যেমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়নে বহুদলীয় গণতন্ত্র কতটা জরুরি, আগামী দশকে বহুদলীয় গণতন্ত্রকে কোথায় নিতে পারলে সেটা যথেষ্ট হবে বলে মনে করেন। তো এই প্রশ্নটা যদি আব্দুল্লাহ নাদভি, এখন আপনি জুমে আছেন, আপনি যদি নিজেই সরাসরি তার কাছে উত্থাপন করতেন তাহলে মনে হয় সাখাওয়াতের জবাব দিতে সুবিধা হতো। হ্যাঁ, বলুন। সাখাওয়াত স্যারের কাছে আমি জানতে চাচ্ছি যে বহুদলীয় গণতন্ত্র এখন যে অবস্থা আছে সেটা সন্তোষজনক নয়, আমি নিশ্চিত যে সবাই আমরা একমত হব, কিন্তু আমাদের যে লক্ষ্য আমরা নির্ধারণ করছি সেটা অর্জনে বহুদলীয় গণতন্ত্র কতটুকু জরুরি
এবং বিশেষ করে আগামী ১ দশকে লক্ষ্য অর্জনে বহুদলীয় গণতন্ত্রকে আমরা কোথায় নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করতে পারি সে বিষয়ে জানতে চাচ্ছি। হ্যাঁ, তানভীর, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের 50 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে শক্তিশালী বিরোধী দল কিন্তু গড়ে তোলা যায়নি। এবং প্রথম রিজিম বঙ্গবন্ধুই কিন্তু বহুদলীয় গণতন্ত্র থেকে আবার মানে এক ধরনের ন্যাশনাল গভর্নমেন্টের জায়গায় উনি যেতে বাধ্য হয়েছিলেন এবং উনি বলেছিলেন আবার বহুদলীয় গণতন্ত্রের জায়গায় যাবেন। পুরো বৈশ্বিক প্রবণতায় যদি আমরা দেখি তাহলে কিন্তু এক ধরনের অথরিটেরিয়ান রুল কিন্তু আসছে, অর্থাৎ ডেমোক্রেসির মধ্যে থাকছি আমরা, কিন্তু সেখানে যেই যে কারণে এটাকে বলা হচ্ছে যে হাইব্রিড, অর্থাৎ অনেকগুলো প্রবণতা আছে, অর্থাৎ একেবারে ইয়েস মিনিস্টার ডেমোক্রেসির সম্ভাবনার জায়গাটা নেই। আমি এই জায়গাটা যেটা বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছি, যে মুক্তিযুদ্ধের মূল যে এসেন্সটা সেটার ভিত্তিতে অন্তত দুটো, রুলিং পার্টি এবং বিরোধী দল, এই দুটো শক্তির সমাবেশ ঘটাটা খুব জরুরি। দুর্ভাগ্যবশত আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যে সামাজিক রাজনৈতিক শক্তিগুলো ছিল, বিশেষত বাম এবং লেফটরা, তারা কিন্তু এটা অল্টারনেটিভ হতে পারেনি, 50 বছরে তারা বিকল্প হতে পারেনি। আমি কমিউনিস্ট পার্টিতে কাজ করার পরেও এই কথাটা বলতে আজকে বাধ্য হচ্ছি যে 50 বছর পরে এইরকম একটি শক্তি কিন্তু বাংলাদেশের উন্নয়ন এবং রাজনৈতিক উন্নয়ন উভয়ের জন্যই কিন্তু প্রয়োজন, ভারসাম্যের শক্তি হিসেবে। সে কারণেই কিন্তু এই প্রস্তাবনাটা আমি নিয়ে আসছি, যেটি আমি মনে করি সম্ভব। কারণ আপনারা দেখবেন 6 দফা থেকে মানে 70-এর ইলেকশন, এই দূরত্বটা কেবল 3 থেকে 4 বছর। সুতরাং একটা ভালো জন আকাঙ্ক্ষা অনুযায়ী যদি রাজনৈতিক ম্যানিফেস্টো মানুষ পায় সামনে, এবং তার জন্য যদি একটি রাজনৈতিক শক্তি নিজেকে ডেডিকেট করে, কিন্তু মানুষকে সংগঠিত করে সম্মতি নিয়ে বহুদলীয় গণতন্ত্রের মধ্যে কিন্তু ফেরত আসা সম্ভব। কিন্তু এটা অনেক বেশি জটিল হয়ে গেছে, কারণ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো এখন কিন্তু মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক ক্ষমতা বলয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যৎ আমাদের দেশে আমি খুব একটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখি না। আমার আমার সামান্য অভিজ্ঞতার ভিত্তিতে এটুকু আমি বলতে পারি। আমি 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 এখানে একটু যোগ দিই, তাহলে তো এই যে 2050 সালের যে রূপকল্প বা যে স্বপ্ন দেখছি সেটাই বৃথা হবে। আমি জাস্ট এমনিতে জানতে চাইছি আপনার কাছ থেকে, যদি মনে করেন আপনার হাতে ক্ষমতা থাকতো বা আপনি রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত থাকতেন, বর্তমানে রাজনৈতিক ভাবে আমরা যে একেবারে একেবারে কানাগলিতে এসে ঠেকেছি, একদম কানাগলিতে, আমাদের বেরোনোর পথ নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত কিছু। এখন এখান থেকে যদি নতুন করে একটা সূচনা করতে যে অন্তত একটা রাজনৈতিক পুনর্নির্মাণের প্রথম কাজটি আপনি কি করতেন? প্রথম আপনার অগ্রাধিকার কোথায় দিতেন? আপনি কিভাবে শুরু করতেন? প্রথম পদক্ষেপে কি হতো? আমি গত 10 বছরে একটি শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট। অর্থাৎ আমাদের দেশে এলিট সেটেলমেন্টের একটা কাজ এখনো সম্পন্ন হয়নি। আমাদের এলিটরাই জাতি পরিচয়, হিস্টোরিক্যাল ন্যারেটিভ, হিস্টোরিক্যাল হিরোজ এই ব্যাপারে একমত হতে পারছে না। আমাদের সংকটের জায়গাটা হচ্ছে এই জায়গায়। সুতরাং এই জায়গাতে আপনি দেখবেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ও আমাদের মূল যে নেতৃত্ব তাদেরকে কেন্দ্র করে একটা সাজানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পলিটিক্যাল ফোর্স ছাড়া ক্ষমতা দিয়ে কিন্তু ঐক্যটা তৈরি করা যায় না। আমি এই জন্য অল্টারনেটিভটা দেখছি হচ্ছে ঐক্যটা রাজনৈতিক দলের ঐক্য না। আমাদের দেশে কামাল হোসেন চেষ্টা করেছে, ফেল করেছে, বদরুদ্দোজা চেষ্টা করেছে, ফেল করেছে, মান্না ভাই একটা ব্যর্থ চেষ্টা করছে, এটা কোনো সম্ভাবনা আমি দেখি না। সুতরাং আমি যেটা মনে করি, যেটা বঙ্গবন্ধু করেছিলেন, আমাদের দেশে ওই সাহসী ভবিষ্যৎ নেতাটি দরকার। সেটা হচ্ছে জনগণের ভেতরে ঐক্য। আমি জনগণের মধ্যে ঐক্যের সম্ভাবনাটা অসম্ভব দেখছি, কারণ জনগণ তো এই উন্নয়ন প্রক্রিয়াটাকে সমস্ত বাধার মধ্য দিয়ে, সমস্ত দুর্নীতির মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছে। সুতরাং আমার পার্টি, আমরা যদি পার্টির মধ্যে শক্তি দেখি, সেটার মধ্যে আসলে ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎটা হচ্ছে যারা ইলেকটোরাল
তাদের ভেতরে। আমরা ইলেকটোরালদের কাছে যাচ্ছি না সঠিক কর্মসূচি নিয়ে। সুতরাং নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয় দরকার হবে। পুরনো কাঠামো ছোট্ট হতে পারে, কিন্তু তারা যদি উদ্যোগী হয়, লেগে পড়ে কাজ করে, এই লেফট রাইট যদি লেগে পড়ে কাজ করে, আমি সোশ্যাল ডেমোক্রেট শক্তি হিসাবে, ন্যাপি তো দ্বিতীয় শক্তি ছিল 70-তে, তাই না? এমনকি দেশ স্বাধীন হওয়ার পরে এইটা তো ধরে রাখা গেল না। সুতরাং এখানে বৈশ্বিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটা কল্যাণমূলক রাষ্ট্রের, যেখানে আপনি শিক্ষা, স্বাস্থ্য, সমস্তগুলো নাগরিক স্বার্থ, এইগুলোকে দিয়ে কিন্তু রাজনৈতিক না ময়দানটা না এগুলো তৈরি সবই করে নিতে হবে, না তৈরি করে নিতে না হবে। এগুলো এটা সব রেডিমেড নেই, না এটা এগুলো সবই রেডিমেড নেই। আমার কাছে এগুলো সবই বিমূর্ত শোনাচ্ছে। একটা ক্ষমতাশীল শাসক দল যদি তার একটা শুভবুদ্ধি থাকে, তার সৎ উদ্দেশ্য থাকে, সে কোত্থেকে শুরু করবে? এখন যেই জায়গায় সে ঠেকেছে, কে দায়ী আমি বলবো না, এটার জন্য সরকার দায়ী কি, বিরোধী দল দায়ী কি, জনগণের উদাসীনতা দায়ী আমি জানি না, কিন্তু এমন একটা জায়গায় সে ঠেকেছে, এখান থেকে তো শাসক দলেরই দায়িত্ব সবচেয়ে বেশি, ক্ষমতাশীল দল, তাকেই এটা প্রথম পদক্ষেপ নিতে হবে, তাকেই প্রথমে তার অলিভ খোরশেদ পাতাটা ভাই, দেবে। সে প্রথম খোরশেদ ভাই, কাজটা কি করতে পারে, কি করা উচিত বলে আপনি মনে করেন? খোরশেদ ভাই, এই ক্ষেত্রে যেটা পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজি ল্যাঙ্গুয়েজে, যেটা হুম, একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলা যেতে পারে, হুম, হুম, সেটা হচ্ছে বেনিভোলেন্ট ডিক্টেটরশিপ। হুম, হুম, কারণ আমরা যেই জায়গায় সমাজ ভেঙে গেছে, হুম, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অর্গানগুলো উইক হয়ে গেছে, হুম, এখানে তো কেউ মানছে না নিয়ম কানুন। হুম, সেখানে যদি সত্যিকার অর্থে শৃঙ্খলার মধ্যে আনতে হয়, আপনি মাস পড়াতে পারছে না, হুম, মানে আপনি দেখেন তার নিজের জীবনকে যে ক্ষতিগ্রস্ত করছে, এত প্রচারের পরে প্রধানমন্ত্রী বলছেন, তারপরেও। তো এখানে দুটো অর্থে হতে পারে, একটা হচ্ছে বেনিভোলেন্ট ডিক্টেটরশিপ, একটা জিনিস আমরা জানি না সেটাকে আমরা মানে সমাজ সমর্থন করব কিনা। আরেকটি হচ্ছে জনসম্মতির জায়গা থেকে নতুন কর্মসূচি হুম, এবং স্বপ্ন কল্প নিয়ে জনসম্মতির ভিত্তি থেকে আবার অর্গানাইজ করা। কারণ এই পুরনো পলিটিক্যাল ফোর্স কিন্তু এই জিনিস করতে পারবে না। কারণ আমার হাতে আছে কিন্তু, মানে আমরা যে কথাটা বললাম না, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা তরুণ শক্তি, এই তরুণ শক্তিকে রাজনীতিতে ফেরত আনতে হবে। গণজাগরণ মঞ্চ একবার জাগিয়ে দিয়ে তারা কিন্তু ফেরত গেছে। না সুতরাং আমার একটা মানে হিস্ট্রি পাঠ করার, আমি সমাধান দিতে বসিনি, না না হিস্ট্রি সেটার পাঠ জন্য না করার, মানে আচ্ছা, একটা মূল্যায়ন দেই। হুম, হুম, আমাদের এখানে 3 বছরের বেশি দম নেই হুম, এই মধ্যবিত্তের। হুম, হুম, তারা আসে, একটা ঘটনা ঘটিয়ে চলে যায়, আর হুম, রাজনীতি সেখানে হতাশ করে। সুতরাং সেই প্রজন্ম কিন্তু বসে পড়ে, ব্যক্তি জীবনে বৈষয়িক হয়ে ওঠে। সুতরাং কেন একটা এইখানে একটা 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 জেনারেশনকে কিন্তু স্যাক্রিফাইস ফর দ্য নেশন হতে হবে। হুম, যারা দেশটার কাঠামো তৈরি করে দিয়ে গেছে, তারাই আবার তৈরি করে দেবে আমাদের এই মানে হুম, মানে মানে একটা একটা সমৃদ্ধ বাংলাদেশ। হুম, হুম, সেটি কিন্তু ঘটবে না। আচ্ছা, একটা তরুণ প্রজন্মকে আচ্ছা, দায়িত্ব নিতে হবে, স্যাক্রিফাইস করে আচ্ছা, দেশ পুনর্গঠন। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন নেই। এখানে যারা আছেন জুমে, অনিল ব্যানার্জি আছেন, আহ, চন্দন শফিকুল কবির আছেন, মাহি আ- আবরার আছেন, মাসুদুল হাসান, আপনারা যদি কেউ কিছু বলতে চান প্লিজ। আমি 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 একটু হ্যাঁ, বলতে যাচ্ছি। হ্যাঁ, প্লিজ বলুন। আমি শওকত সাহেব কি সিঙ্গাপুরের দিকে ইঙ্গিত করছে? বাংলাদেশ সিঙ্গাপুরের শাসন ব্যবস্থার দিকে যেতে পারে? আপনি আমাদের এখানে আমরা দুটো মডেলের কথা বারবারই বলি। একটা হচ্ছে সিঙ্গাপুর, আর একটা হচ্ছে মালয়েশিয়া। কিন্তু দুটো ক্ষেত্রেই দেখবেন হুম, গভর্নেন্সটা কিন্তু গুরুত্ব দিয়েছি আমরা। আমরা কিন্তু গভর্নেন্সের ক্ষেত্রে এখনো শক্তিশালী কোনো ডেমনস্ট্রেশন তৈরি করতে পারি নাই। হ্যাঁ, সুতরাং হুম, আপনি যদি বেনিভোলেন্ট ডিক্টেটরশিপের একটা বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এটাও কিন্তু অন্তর্গতভাবে মানুষ জয় করে নেয়, যে আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম, কিন্তু সেটার জন্য আমাকে ডেলিভার করার লক্ষণগুলো দেখাতে হবে। আমাদের মানে গভর্নেন্সের উইকনেসটা কিন্তু রয়ে যাচ্ছে, ওইটা কিন্তু সেই শক্তিটা দেখায় না। সুতরাং এই জায়গাটা কপি ক্যাট হবে এমনটি নয়, এমন এবং কথা নেই। না, যেমন এমনটি নয়। আমরা যদি ওদিকে দেখি, আপনি যদি গাদ্দাফি লিবিয়ার দিকে দেখি, গাদ্দাফি কিন্তু সমাজের জন্য অনেক কিছু করেছিল, কিন্তু আহ, তারপরেও কিন্তু একটা বিদ্বেষ বা একটা আহ, আমাদের আমাদের এখানে পুরো পৃথিবীতে এখন যেই জায়গাটা একটা সংকট গেছে, এই যে রাশা দেখেন, রাশাতে তো পুটিন, তাই না? কিন্তু হুম, চায়নাতে দেখেন,
চায়না কিন্তু খুব মানে মিক্সড একটা পর্যায়ে গেছে। তারা কমিউনিস্ট পার্টি রেখেছে, কিন্তু তারা মেরিটোক্রেসির উপর দাঁড় করিয়েছে সমস্ত সংগঠনের দিক থেকে। হুম, সুতরাং আপনি ভালোর থেকে ভালো নিচ্ছেন। আর এখানে আমাদের যেটা দুর্ভাগ্যবশত, সেটা একদম সব জায়গায় হুম, আমরা মেরিটোক্রেসিরও নিচে নেমে যাচ্ছি। এবং সেই জায়গাটা একটা বড় ধরনের হ্যাঁ, সংকট। সেই। এবং এই শূন্যতাটা যদি মিট করতে হয়, মানে উই নিড এ নিউ, মানে নিউ জেনারেশন স্যাক্রিফাইস, যেটা আশা দেখায়। আপনি দেখেন সাম্প্রতিক যুব দলকে একটা পরিচ্ছন্ন গ্রুপকে ইনপুট দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আশা জাগায়। হুম, আবার দেখা যাচ্ছে যে ট্যাক্সেশনের অ্যাসপেক্ট থেকে দুর্নীতি দমন ব্যুরো এমন কিছু স্টেপ নিচ্ছে যেগুলো আশা জায়গায়। এটার জন্য যদি করতে হয় ধারাবাহিকতা হুম, এবং সেটা মানুষের বিশ্বস্ততা অর্জন আচ্ছা, করার একটা শর্ত পূরণ আচ্ছা, করতে হবে। এটা পিসমিল হবে না। হুম, আমার হুম, দলের লোককে আমি হুম, ছেড়ে দেব, যেটা হুম, প্রাইম মিনিস্টার বলেন যে কেউ ছাড় পাবে না, সেটা কিন্তু এই ক্রনিক ক্যাপিটালিজমের একটা বড় হুম, দুর্বলতা হুম, হচ্ছে, হুম, সেটা যদি ধরতে যায় তাহলে অনেক দূর পর্যন্ত যেতে হুম। হয়। সমস্যা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, সেখানে সমস্যা দেখা বায়েজিদ দেয়। লিমন যিনি স্ক্রিন শেয়ারটা করে প্রেজেন্টেশন দেখালেন, তিনি একটা মন্তব্য করেছেন। প্রথমে তাকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের হয়ে কাজটা করেছেন বলে। তিনি এটা মন্তব্য করেছেন, টাকা বিদেশে পাচার রোধে নানা ব্যবস্থা তো নিতেই হবে, তবে অনেকে মনে করেন কেউ দেশে বিনিয়োগ করতে চাইলে টাকার উৎস নিয়ে প্রশ্ন করা হলে অনেকেই কালো টাকা দেশে বিনিয়োগ করবেন, প্রশ্ন না করা হলে করবেন, না এবং করা এতে টাকা পাচার কমবে। এ বিষয়ে আপনার মতামত কি? একটু সংক্ষেপে যদি স্বাগত বলতেন, এই আর অনেকগুলো কথাটাই, মন্তব্য এসছে আর কি। হ্যাঁ, রাইট, হুম, এই হুম, কথাটাই তো আমি বলেছি লিমন। এখানে বলেছি এটা এককালীন, এটা তো হুম, প্রতিবার করে করে ক্রনেই রেখে দেওয়া হচ্ছে। এটা আচ্ছা, এককালীন একটা হুম, প্রণোদনা দিয়ে পুরো ক্যাপিটালটা নিয়ে হুম, ফেলে হুম, এটাকে মানে রাষ্ট্রের হ্যাঁ, বিনিয়োগে, শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগের কথা আমি আচ্ছা, বলেছি। ধন্যবাদ। মাসুদুল হাসান একটা মন্তব্য করেছেন, বর্তমানে জনগোষ্ঠীর বড় অংশটি তরুণ, যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলছি, কিন্তু 2050 সাল নাগাদ মোট জনসংখ্যার শতাংশ হিসেবে বয়স্ক নাগরিকরা বেশি হবেন। সেজন্য কি এখন থেকে আমাদের প্রস্তুত হওয়া দরকার নয়? সেই প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? এখানে খুবই ভালো প্রশ্ন। আমরা এখন কিন্তু আহ, তরুণরা আমাদের খেটে কিন্তু অর্থনীতিটা গড়ে দেবে, কিন্তু একটা পর্যায়ে বৃদ্ধের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ আমাদের নির্ভরশীল জনগোষ্ঠী বেড়ে যাবে। সুতরাং তাদের দেখভাল করার জন্য সামাজিক সুরক্ষায় আমাদের কিন্তু অর্থ সংরক্ষ রাখতে হবে, যেটা জাপানের ক্ষেত্রে ঘটছে, যেটা ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে ঘটছে। এবং বাংলাদেশ যদি এই সময়টার ভেতরে ওই সম্পদশালী রাষ্ট্র না হতে পারে, তাহলে কিন্তু মানে একটা মানে চিরকালীন দারিদ্রতার ভয়াবহ রূপের দিকেই বাংলাদেশ যাবে। কারণ আমাদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষার যে অবস্থা, এটা যদি আমরা দুটো দশক, সামনের দুটো দশক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এর ভেতরে যদি এই ভিত্তিটা আমরা তৈরি না করে দিতে পারি, তাহলে হবে কি আমাদের সম্ভাবনাটা হাতছাড়া হয়ে যাবে। হুম, সুতরাং সেটার হ্যাঁ, প্রতিফলন খুব খারাপ সেটা। এবং এখানে যেটা খুব বড় দরকার সেটা হচ্ছে কেয়ার গিভার্স। এটা আমাদের নিজেদের ভেতরে দেশের জন্য দরকার, বাইরের জন্য দরকার। এবং এই তরুণদের একটা বিরাট অংশ বড় আয়ের উৎস হতে পারে এই কেয়ার গিভিং এর মধ্য দিয়ে। কারণ এটার মধ্য দিয়ে আমরা যেমন সামনের দুটো দশকে আয় করতে দেশটাকে সমৃদ্ধ করতে পারি, এবং আগামী দিনে যে বয়স্ক লোকদের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে দেখাশোনা করার জন্য আমরা কিন্তু একটা জাতীয় সক্ষমতা অর্জন করতে পারি। হুম। আচ্ছা, আমাদের ইয়েতে লাইভে যথারীতি আমাদের প্রিয় শর্মিলা রায় পমো, উনি উপস্থিত ছিলেন। তিনি কয়েকটি মন্তব্য করেছেন, যেমন প্রশ্ন নয়, মন্তব্যগুলো শুধু আমি পড়ে শোনাচ্ছি। ধর্ম নিরপেক্ষতাই ভারতীয় উপমহাদেশের দেশগুলির সামাজিক স্থৈর্যের ভিত্তি। উনি এটা বলেছেন, এটা আমরা নিশ্চয়ই সবাই একমত এটার সঙ্গে। এছাড়া তিনি আবার বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা সাধু সাধু সাধু। আপনি যে মত প্রকাশের স্বাধীনতা জোর দিলেন, এটাকে তিনি বাহবা দিচ্ছেন। এবং আরেকটা কথা বলছেন যে শিক্ষা ও স্বাস্থ্য প্রাথমিক অধিকার, এটাকে অধিকার হিসেবেই আমাদের দেখতে হবে। এবং সবশেষে তিনি করতালি ও সাধুবাদ জানিয়েছে। আমি জানি না তিনি এখন আছেন কিনা। আপনার জন্য আমাদের করতালি এবং সাধুবাদ রইল, আমার জন্য শর্মিলাদি। এটা একটা আশীর্বাদ যে হ্যাঁ, উনি দূরে বসে শান্তিনিকেতনে বসে আমার এই ছোট্ট আলাপটা শুনছেন। হুম, অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে দুপুরে হ্যাঁ, আমার সঙ্গে কথা বলেছেন এবং আচ্ছা, থাকবেন আচ্ছা, বলেছেন।
না, আজকে আমি তাকে অনুরোধ করেছিলাম জুমে আসার জন্য, তাহলে তাকে সরাসরি তার কথা শুনতে পেতাম, তাকে দেখতে পেতাম আর কি। তিনি এইসব বিষয় নিয়ে প্রচুর পড়াশোনা, তার পিএইচডি সোরবনে পড়েছেন, পড়িয়েছেন, অনেক গবেষণা আছে, তারপরে তাকে পেলে ভালো লাগতো আমাদের। যাই হোক, এখানে আমাদের জুমে এখনো কজন আছেন যাদের কথা শুনিনি আমরা। চন্দন শফিকুল কবির আছেন, মাহি আবরার আছেন, মাসুদুল হাসান। আপনারা যদি কেউ কিছু বলতে চান এখন বলতে পারেন। চন্দন কিছু বলবে? হ্যাঁ, চন্দনের মাইক্রোফোন অন হয়েছে, মনে হয় কিছু বলে। বলো চন্দন। হ্যাঁ, ধন্যবাদ হুম আনন্দ ভাই। হুম হুম। সাখাওয়াত ভাইকে অনেক ধন্যবাদ দিলেও কম হয়ে যায়, কারণ নিশ্চয়ই অনেক খাটাখাটনি গেছে এই ১.৫ মাস ধরে। আর আজকের এটা কেউ তৈরি করা, হুম, কিন্তু নিঃসন্দেহে যে সাখাওয়াত ভাইয়ের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, একটা নিজস্ব অবস্থান আছে, সেই অবস্থান এখানে প্রতিফলিত। হুম, সেই নিয়ে নিশ্চয়ই অনেক দ্বিমতের কথা বলা যাবে। হুম, তো সেগুলো বলছি না, বরঞ্চ আমি দু একটা জায়গাতে আমার কাছে মনে হয়েছিল যে সাখাওয়াত ওই জিনিসগুলোকে অ্যাড্রেস করবেন। যেমন হুম, আহ, আমাদের এই দেশে এখনো পর্যন্ত আমি তো মনে করি যে গ্রামীণ অর্থনীতিতে কৃষকের পরে কারিগর অর্থনীতির একটা বিরাট অবস্থান আছে। কিন্তু এই কারিগর অর্থনীতি বা এই কারিগর পরম্পরা, তাদের যে নিজস্ব জ্ঞান, আমরা দক্ষতা অর্জনের কথা বলছি, দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছি, কিন্তু আমাদের যে জ্ঞান আছে, যে জ্ঞান কাণ্ডটুকু আছে, কারিগর জ্ঞান, সেইটার নিয়ে কিন্তু সাখাওয়াত ভাই আমার মনে হয়নি, আমি পাইনি কোথায় যে এই জিনিসটা এসছে, এবং সেটাকে আমরা আসলেই এতটা গুরুত্বহীন করে দেখার সুযোগ আছে কিনা। এক। ২ নম্বর হলো যে এই স্বাগত বলছিলেন যে আমাদের রাজনৈতিক বা গণতন্ত্রের যে প্র্যাকটিস, সেই জায়গাতে আমরা একটা বিরোধী দল পাইনি। কিন্তু সত্যি কি তাই? ৯০-এর পরে তো আমরা ২০ বছর ধরে তো অন্তত বিরোধী দল পেয়েছি। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, তাদের জোটবদ্ধ গুলো পেয়েছি। তো তারা কি বিরোধী হিসাবে শক্ত ছিল না? আমি যদি বামপন্থী দলগুলো আসলে তো সেখানে ছিলই না সংসদীয় গণতন্ত্রে। তো তারা তো সেই দায়িত্বগুলো পালন করেছে কি তাহলে? তা তো পারেনি সেই গত ২০ বছরে। আর স্বাগত ভাই বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনী ব্যবস্থাটা ছিল, সেটা একসময়ে আসলে যেই স্পয়েল শব্দটা ব্যবহার করেছেন। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আসলে শুধু নির্বাচনের জন্য প্রয়োজন ছিল, এবং তারা সেই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য ছিল, এবং স্পয়েল হয়ে যাওয়ার পরে নির্বাচনগুলি আসলে কতটা গ্রহণযোগ্যতা পেল। তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে এটাই নিশ্চিত যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা স্পয়েল ছিল? আর স্পয়েলটা হয়ে গেলে আসলে কেন হলো? এই স্পয়েলিংটার দায়িত্বটা কার? আহ, এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা অ্যাডহকিজমের মধ্য দিয়েই সব সময় গেছি। আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করলেই কিন্তু বিষয়টা পার্মানেন্ট সলিউশন হতো, কিন্তু আমরা সেটা না করে আমরা কতগুলো অনির্বাচিত ব্যক্তির হাতে আমরা সমস্ত দায়িত্ব দিলাম, এবং ৩ মাসের জন্যে তারা দেশ চালালেন, এবং তাদের হাতে নির্বাচিত হয়ে আবার যেভাবে ছিল সেভাবেই গেল। সুতরাং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যেই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের অনুপস্থিতি, হ্যাঁ, যেটি যেটি কিন্তু ক্রমশই দৃশ্যমান। মানে এই এই শব্দগুলো তো এত কম সময়ে বলা মুশকিল। যেমন নির্বাচিত হয়েও কিন্তু অথরিটেরিয়ান এক্সারসাইজ করা যেতে পারে, এবং আমাদের প্রাইম মিনিস্টারকে আমরা ক্ষমতার কাঠামোর মধ্যেই এইভাবে করেছি, XYZ যিনি হন না কেন তার কিন্তু এই চর্চার সুযোগটি আছে। কিংবা দলের প্রধান হিসাবে যেই সংস্কৃতিটা হচ্ছে, তার ভেতরেও কিন্তু আমরা লেফটেও বলি, জাতীয়তাবাদী দলগুলোর ক্ষেত্রেও বলি, অল্টারনেটিভ চয়েসই এত কম। সেই জায়গাগুলো কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিচ্ছে। তো এই যে মানে সমাজ প্রতিষ্ঠানের মধ্যে গণতন্ত্রের চর্চা, যেটা আগেও তুমি বলেছো, সেটাই আমাদের সমাজে মানে শেকড় গাঁথতে পারে নাই, যে কারণে বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যৎটা নিয়ে আমরা বারবারই কিন্তু মুখ থুবড়ে পড়ছি। হুম।
এটাই হচ্ছে আমাদের একটা বড় সংকট। এবং হুম। এই যে কারণে আমি বলবার চেষ্টা করেছি যে রাষ্ট্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, ইউরোপ কিন্তু নিজেরা চর্চা করে এর একটা ফাইনিং রূপ দিয়েছিল। সমাজতন্ত্রেও দেখো যে পরিস্থিতিটা কোথায় গেছে। তো একটা ভাঙচুরের মধ্য দিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। এই ভাঙচুরটা শুধু যে আমাদের দেশে হচ্ছে তা না, আমাদের দেশে তো গড়েই উঠতে পারলো না, পৃথিবীতে যেখানে গড়ে উঠেছে সেখানেও কিন্তু ভাঙচুর হচ্ছে। কারণ এই ডিসপেরিটিটা এত প্রবল ভাবে হচ্ছে যে সামনের দিনগুলোতে একটা বড় ধরনের দার্শনিক ভাঙচুর আসবে। সেটা হয়তো বিপ্লবী কায়দায় না হলেও সংস্কারের মধ্যে দিয়ে আনতে হবে। কারণ এটা ছাড়া সত্যিকার অর্থে মানে যে ঢেউটা আসবে, যে সংকটটা আসবে, তাকে কিন্তু প্রতিহত করা যাবে না। ইন্ডিয়াতে আমরা দুদিক থেকেই দেখি এখনকার করোনার সময়, করোনার দিক থেকেও সামাল দিতে পারছে না, কৃষকদের যে সংকটটা ঘনীভূত হয়ে গেছিল বাজার ব্যবস্থাপনার কারণে, সেখানেও কিন্তু উত্থানটা দেখা দিচ্ছে। সো এখানে ওই যে অ্যাডভোকেজম করে দীর্ঘদিন হাউসকিপিং করা সম্ভব হবে না। সে কারণেই কিন্তু খুব রেডিক্যাল চেঞ্জ চাচ্ছি না, কিন্তু এক ধরনের সামাজিক সম্মতির ভিত্তিতে একটা এলিট সেটেলমেন্টেরই কিন্তু একটা প্রস্তাবনার জায়গা থেকে এটা বলেছি আমি। অনেক ধন্যবাদ। লাইভে আলম ভাই হ্যাঁ। আমার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কারিগরি অর্থনীতি। হ্যাঁ, কারিগরি ওই জায়গাটায় আমরা যদি গ্রিন ইকোনমির কথা বলি, তাহলে কিন্তু সেখানে কারিগররা একটা বিশাল ভূমিকা পালন করতে পারে। আমি তোমার প্রতি একদম রেসপেক্ট রেখেই বলি যে মার্কেট ইকোনমিতে আরো এর পলিটিক্যাল ইকোনমিটা দেখো না। এই কথাগুলো বারবার, মানে এই কথাটাই তো তোমাকে এদেশের থেকে বলেছিলাম যে এই পলিটিক্যাল ইকোনমিটা করো। আরং কি করছে? আরং তো এখন কারিগরদের না, ওই যে পাঞ্জাবির যে খদ্দরের কাপড়টা বা এটাও কিন্তু করছে না, চায়না থেকে ইম্পোর্ট করে ওটাই সেলাই করে বিক্রি করছে। আমি কিন্তু আরংকে কোনোভাবেই না, এগুলো তো সুনির্দিষ্টভাবে বলতে হবে। তুমি সুনির্দিষ্টভাবে আমি তো সুনির্দিষ্টভাবে বলতে পারি, কারণ হচ্ছে এটা তো পলিটিক্যাল ইকোনমির সঙ্গে যুক্ত। কারণ না সেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আরং সেই কারিগর অর্থনীতির আসলে কোন অংশটুকু কতটুকুন কাজ করে, কত পার্সেন্ট, কিছুই না। ইনফ্যাক্ট এটা বাংলাদেশে যে কয়েক লক্ষ তাঁতি আছে, সেই তাঁতির কয়টা তাঁতির। আচ্ছা, আমি তোমার এই জানা জায়গাটা অনধিকার চর্চা করি। হ্যাঁ, গ্রামীণ চেক, আমি 3টা কেস বলবি, আমি জাস্ট 3টা শব্দ, গ্রামীণ চেক, হ্যাঁ, খাদি, গান্ধীর খাদি, আমি গান্ধীর খাদি দেখছি, হ্যাঁ, কি অবস্থা কুমিল্লাতে, আর আরং এর সমস্ত ক্রাফটম্যানদের যে কারু শিল্পীদের যে বিষয়টা, এই 3টা কেস তুমি যদি খুব নিবিড় ভাবে গত 4 দশকের 50 দশকের পরিপ্রেক্ষিতে কারুশিল্পীর রাজনীতি অর্থনীতিটা দেখো, এখানে টেক্সটাইল, হোম টেক্সটাইলের এখনো দাম আছে, কিন্তু এটা কেন আমরা করতে পারছি না? এটা পলিসি অ্যাসপেক্ট থেকে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এই গবেষণাটা করো না, ওইখানে বসে করো না। যেমন এটা তো একটা বড় কাজ করেছিলেন আমাদের হামিদা হোসেন, ওই যে তাঁত শিল্প নিয়ে, ব্রিটিশ আমলের মসলিন নিয়ে। তো মসলিন কেন হারিয়ে গেল? এর পলিটিক্যাল ইকোনমি খুঁজতে হবে তো। ঠিক আছে, আমার মনে হয় চন্দন এটা করবে সেটা বা খুঁজতে হবে, সেটা অবশ্যই খুঁজতে হবে। তবে সেটা মানে এই বিষয়ে আমার জ্ঞান কম, এই বিষয়ে আমার জ্ঞান কম, এটুকুর বেশি আমি তো বলতে পারি না। এটা তোমার কাজ, তুমি আগাতে পারো না। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আর কি। হ্যাঁ, এখানে মাসুদুল হাসান মাইক অন করেছেন, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা বিষয় বলার ছিল। হ্যাঁ, একদম সংক্ষেপেই বলতেছি। ধন্যবাদ সাখাওয়াত স্যার, আপনার মানে লেকচার শুনছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তরুণ প্রজন্ম যারা এই নির্বাচনী, কিছুদিন আগে আমাদের দেশে একটা নির্বাচন, কিছু উপনির্বাচন হচ্ছে বিশেষ সংসদীয় আসনগুলোতে, ঢাকা 5-এ হলো, উত্তরাতে হলো। এখানে দেখা যায় যে কেউ এখন ভোট দিতে যায় না, এবং ভোটের সংখ্যাও হয়তো সিইসি খুব ইয়ে করে হয়তো একটু বাড়ায় বলার চেষ্টা করে কিনা জানি না, কিন্তু ভোটারের উপস্থিতি নাই বললেই চলে। এবং আমি নিজেও এবার ভোটার ছিলাম। আমি যখন ভোট দিতে গেলাম, আমার ওই সেন্টারে তো এখন ডিজিটাল বুথ, 538 জন ভোটার। আমি 2:30টার সময় ভোট দিলাম, তখন আমার নাম্বার হচ্ছে 18। তার মানে শতাংশের হিসাবে নাই। কিন্তু অথচ মার্কিন নির্বাচনের সময় দেখলাম যে আমাদের এই তরুণ প্রজন্মরাই ট্রাম্পের
পক্ষ হয়ে কেউ কথা বলছেন, কেউ হচ্ছেন। আর নির্বাচন নিয়ে তাদের আগ্রহ আছে, জাতি কিন্তু আমাদের দেশীয় রাজনীতি নিয়ে একদম অনীহা। তো এটা কি ফিরে আসার কি কোনো সুযোগ আছে, বা কেন এমন হয়ে মানে হব কিনা আমরা? আমি যেটা মনে করি, আপনার যে অভিজ্ঞতা আজকে, আমাদের অভিজ্ঞতা ছিল জিয়ার আমলে, হ্যাঁ, বা এরশাদের আমলে, হ্যাঁ, একই। সুতরাং ওখান থেকে আবার ফেরত এসছে, ফেরত আসবে, এই ভরসাটা রাখতে হবে। আচ্ছা, আমার একটা মন্তব্য এসছে এতে লাইভে, এটা আমি একটু সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আজমিরা জাহান রিমা বলেছেন যে মার্কিন চীন দ্বৈরথ এবং করোনা মহামারীর কারণে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে বিশ্ব বাজার ব্যবস্থায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আমাদের অর্থনৈতিক নীতিতে, বিশেষ করে বাণিজ্যিক নীতিতে কি ধরনের পরিবর্তন দরকার বলে মনে করেন? ছোট্ট করে। আমি রিমা অর্থনীতির লোক নই, কিন্তু এটুক বুঝতে পারছি যে আমাদের অর্থনীতির সাইজটা ছোট। হ্যাঁ, আমাদের পোশাক আর শ্রম বাজারে যে এই দুটো ইন্টারন্যাশনাল রিলেশনশিপের জায়গা আছে, আর আমরা আমদানি করি অনেক কিছু। আমাদের আমদানি হয়তো কমাতে হবে, এবং এই দুটো উপরে দ্বিতীয় ওয়েভের যদি বড় ধরনের ইম্প্যাক্ট না হয়, তাহলে সামাল দেওয়াটা কিছুটা যাবে। ক্ষতি তো হবেই অন্য সবার মতন, কিন্তু বাংলাদেশের যেহেতু অর্থনৈতিক সাইজটা এখনো ছোট বৈশ্বিক ভাবে, সেক্ষেত্রে বাংলাদেশ সামাল দিয়ে উঠতে পারবে। আমার কেন জানি ভরসা হয় সামাল দিয়ে উঠতে পারবে। ধন্যবাদ। কিন্তু আমাদের এই সামাল দিতে বা ফেরত আসতে আরো 2-3 বছর সময় লাগবে আগের পরিস্থিতিতে। হ্যাঁ, রাব্বানি তামান্না ছোট্ট একটা মন্তব্য করেছেন যে খন্দকার সাখাওয়াত আলী এনজয়েড ইউর রিসার্চ, এটাকে রিসার্চ হিসেবে দেখছি এবং আসলে আমার মনে করি ভালো একটা গবেষণা হয়েছে। আর আনন্দের বিষয় শর্মিলা দি এখনো আছেন এবং তিনি বলেছেন যে শুনছি মন দিয়ে, খুব ভালো লাগছে, যেটা আমাদের জন্য খুবই আনন্দের কথা। জুমে মাহি আবরার এখন পর্যন্ত নীরব, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি যদি তিনি বলতে চান। সময় ঘনিয়ে এসছে প্রায়। মাহিয়া বলবে। আমি তো শুনছি, আমি মানে বলার কিছু নেই, কিন্তু উনার কথা শুনে তো আশাবাদী হচ্ছি আর কি, যে হয়তোবা ঘুরে দাঁড়াবো আমরা আর কি। আর অসাম্প্রদায়িকতাও উনি বলছেন যে আস্তে আস্তে এটা ঠিক হবে। আমার তো ভয় সেখানটাই, যে আমরা এত এত বেশি সাম্প্রদায়িকতা হচ্ছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো কিনা আর কি। এই আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। এখানে দুটো সম্ভাবনা, একটা হচ্ছে হয় আমাদের ঘুরে দাঁড়াতে হবে, না হলে ওরা জায়গাটা দখল করবে। এটা অস্তিত্বেরই প্রশ্ন বাংলাদেশের। এর পরের ব্যাপারটা আমরা টিকে থাকবো না ওরা টিকে থাকবে। সো এই জায়গাটা চয়েস কিন্তু আপনার আমার একদম খাড়াখাড়ি। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ কখনোই হার্ড ফিলসফি নেয় না। সে কারণেই কিন্তু মানে ইসলামিক গ্রুপগুলো আমার কাছে যেটা মনে হয় যে এরা সত্যিকার অর্থে এক ধরনের প্যারাসাইট গ্রুপ হিসেবেই থাকবে। জামাত কিন্তু এত শক্তিশালী হয়েও বিএনপি নির্ভর হয়েছিল, এবং একটা পর্যায়ে কিন্তু এদের বারবারই পরিণতিটা কিন্তু এরকমই হয়েছে। একবার দেখা গেল যে কাদিয়ানি ইস্যুতে হলো, স্বাধীনতার বিষয় হলো, এইগুলো তাদের পিছিয়ে দেয়। ওদের এই যে সামাজিক শক্তি, তারা যখনই পলিটিক্যালি আসলো, এবং তাদের মূল নেতা কিন্তু এখন অনুপস্থিত, এবং তাদের ভেতরেও কিন্তু ঐক্যটা তারা ধরে রাখতে পারবে বলে মনে হয় না, কারণ এরা তো সরকার এবং সমাজের উপর নির্ভরশীল। সো এরা এক ধরনের কিন্তু প্যারাসাইটস। এই যে শক্তিটা আমরা হেফাজতের যেটা দেখছি, সো এই জন্য তারা ওই রকম ভাবে চ্যালেঞ্জ করতে পারবে না যদি রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র শক্ত থাকে। আমার এই সময় শুধু মনে পড়ছে শুধু আশরাফের কথা। হেফাজত যেদিন পুরো ঢাকা শহর মানে দখল করে নিল, আমরা কিন্তু মধ্যবিত্ত একেবারে যেন আত্মসমর্পণের মতন করে দাঁড়িয়ে গেছিলাম রাস্তায়। কিন্তু উনি যখন টেলিভিশনে বললেন যে মানে আমরা ছাড়বো না, তোমাদেরই ছেড়ে যেতে হবে মাঠ, ওই জায়গাটা কিন্তু বিশ্বাসের জায়গা থেকে বলতে হবে, ওইটাই এই মাটির গুণের জায়গা থেকে আসবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের আলোচনা আস্তে আস্তে এখানে গোটাতে হবে। আমার নিজের একটা পর্যবেক্ষণ ছিল এই আপনার যে উপস্থাপনাটা,
অন্তত শেষে যে মোটা দাগে যে এটা খসড়াটা দিয়েছিলেন রূপকল্প, সেখানে আমি একটা জিনিস অন্তত আশা করছিলাম যে আপনি সংস্কৃতির কথাটা বলা হবে, কিন্তু দেখলাম যে সেটার যে কোনো কারণেই হোক এটা বাদ না, পড়ে এটা গেছে বোধ এটা হয়। এটা সত্য, এটা একটা সাংস্কৃতিক বিপ্লব, আমার মনে হয় একটা সাংস্কৃতিক বড় বিপ্লব। সাংস্কৃতিক বিপ্লব আমাদেরকে করতেই হবে। আলম ভাই, এটা পাশাপাশি একেবারেই হ্যাঁ, বাদ হ্যাঁ, গেছে, এবং অনেকেরই অনেক কথাই বাদ গেছে, হ্যাঁ। এগুলো যেটা হচ্ছে সময়ের দিক থেকে না, এবং না, বুঝতে পেরেছি, কিছুটা কিন্তু খুবই দরকার তাড়াহুড়া আমি ছিল। মনে করি এখন, যে মানে আমি আমাদেরকে যদি লড়তে হয় এবং আমাদের জন্য একটা বিকল্প দেখাতে হয় এবং রাইট, মোকাবিলা করতে রাজনীতি ভাবে সংস্কৃতির ওই হাতিয়ারটা দিয়েই করতে হবে, এবং কিন্তু আজকে দেখবেন যে সাংস্কৃতিক কর্মীরাও সেখানে ছিল, এবং আসাদুজ্জামান নূর এই বয়সে যে দাঁড়াচ্ছেন বা এরা দাঁড়াচ্ছেন, হ্যাঁ, তো আমার মনে হয় আবার এই জায়গাটা, মানে আমাদের যেটা হয় কি, আমাদের মানে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আমাদের আঘাত করলে আবার যে জেগে উঠি, এটা খুব এই জায়গার সময়টা একটু বাড়াতে হবে, পরিশ্রমী হতে হবে, কারণ এই ধর্মীয় এই অবস্থাটা উইন করে নিতে হবে। এরা তো আমাদেরই নাগরিক, এদেরকে কিন্তু মানে মূলধারায় নিয়ে আসার কাজটি দায়িত্ব আমাদের। সেটাই। এদের দলভুক্ত করে আলাদা করে রাখতে হবে না, এদের সঙ্গেও কনভারসেশনে যেতে হবে। সেটাই। আর ওই রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণের ব্যাপারে একটা চাচ্ছিলাম। আমি আমার মতো করে সবসময় ভাবি, এবং নিজে যেহেতু একজন ইঞ্জিনিয়ার বা প্র্যাগম্যাটিক অ্যানালিটিক্যাল জিনিসটা দেখি, আমার মতো করে আমার মনে হয় যেন এখন একটা জাতীয় সংলাপের প্রয়োজন, ভীষণভাবে জাতীয় সংলাপ, একটা জাতীয় ঐক্য ন্যূনতম কতগুলো ভিত্তিতে, এবং যেই কারণে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি আমাদের তরুণদের কেন গোটা জনগোষ্ঠীরই অনাস্থা তৈরি হয়েছে, আস্থা চলে গেছে, এবং নির্বাচন ব্যবস্থাটা একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে, ওগুলোকে চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সেগুলোকে ঠিকঠাক করার একটা কর্মপন্থা নিয়ে যদি প্রয়োজন হয় কিছু আগে আরেকটা নির্বাচন আমরা দিতে পারি, দিয়েই আমার মনে হয় এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। আসলে এইভাবে ঠিক চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না কিছু ঠিকঠাক না করে, এবং এটার জন্য একটা জাতীয় সংলাপ এবং একটা জাতীয় কৌশল নির্ধারণ, এবং এই সংকটের জায়গাগুলো চিহ্নিত করে সমাধান করে আমার দ্রুত, এখনই না হোক অন্তত কিছু আগেও যদি হয়, কাজ করতে যতটা সময় লাগে, আমরা একটা নির্বাচন দিয়ে কিন্তু নতুন করে আবার একটা চেষ্টা করতে পারি এটা গণতান্ত্রিক পথে ফিরে আসার। আমি মনে করি সেটা খুবই দরকার। আলম ভাই, এটা ভীষণ একটা ওই রাজনীতির জায়গা থেকে বলা বলে আমি আর ওই ভেতরে যাইনি। আপনি দেখবেন যে জাফরুল্লাহ ভাই অলরেডি বলেছেন যে মধ্যবর্তীকালীন না, শুধু মুখে বললে তো চলবে না, কোন কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে হবে সেটা দেখাতে হবে পথ, আর সেটা তো এবং তার জন্য দীর্ঘ সংলাপ প্রয়োজন এবং দীর্ঘ একটা প্রক্রিয়া প্রয়োজন, সেটা শুরু করতে হবে। এই আলোচনার জায়গা থেকে যেটা খুব দরকার সেটা হচ্ছে যে ইলেকট্রালরা তো ফেরত যেতে হবে এই প্রক্রিয়ার মধ্যে, নিশ্চয়ই। এই জন্য আমি যেটা চিন্তা করলাম, আমি ইলেকট্রাল হিসেবে জিনিসটা চিন্তা করেছি। না, সেটা দীর্ঘমেয়াদী, অনেক দীর্ঘমেয়াদী বিষয় আর কি, আমাদের তো এত অনির্দিষ্টকাল অপেক্ষা করার সময় নেই আর কি, সুযোগ নেই, যত দ্রুত সম্ভব এটাকে মেরামত করতে হবে। আমি রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে তো আপনি জানেন আমি কমেন্ট্রি করি, কিন্তু ওই কমেন্ট্রিটা আমি আপনার এখানে করিনি, সেখানে নিশ্চিতভাবেই আমরা সলিউশন খুঁজে পাবো, এর চেয়ে আরো স্ট্যাগনেন্ট পজিশন থেকেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। না, সেটা ঠিক, কিন্তু আমি কোন প্রকার অন্তত ক্ষমতাসীন দল বা শাসক দল বা যারা তাদের পক্ষ থেকে কোন রকম উদ্যোগ কিন্তু সেইভাবে চোখে পড়ছে না আসলে আর কি, মনে জন্য এটা চলছে চলুক আর কি, মানে আমার মনে হয় এটা তাদেরকে যারা পরামর্শক, উপদেষ্টা বা সুশীল সমাজ সবাই মিলে বসে একটা পথ খুঁজে যেমন ধরেন এই করোনাটা তো এটা বৈশ্বিক এবং বর্তমান পরিপ্রেক্ষিক, এরাও তো একটা রাজনীতি আছে। যেমন আমি যদি আপনি অনুমতি দেন একটা সুযোগ নিতে পারি, দেখেন নাগরিক স্বার্থের দিক থেকে রাজনৈতিক দলগুলো এমনকি আমাদের বুদ্ধিজীবীরাও মানে চিন্তা করছেন না। আমাদের সরকারের দিক থেকে 3 কোটি ডোজের কথা বলা হলো যে চলে আসবে, যেটা 1.5 কোটি লোককে দেওয়া যাবে এবং সরকার এটা বিনা পয়সায় দেবেন। অফিসার ইউনূস আন্তর্জাতিকভাবে এই ধরনের একটা বিষয় করছেন, কিন্তু স্থানীয়ভাবে দেশের মধ্যে এই আলোচনাটা শুরু করা দরকার এবং আপনারাও শুরু করতে পারেন। সেটি হচ্ছে যে প্রত্যেক নাগরিক যাদের সামর্থ্য আছে সে বিনা পয়সায় নেবে না, সে বরং কয়েকজনকে দেবে। এইভাবে যদি আলোচনাগুলো না আগায়, ভলেন্টিয়ার যদি না করে, রাজনীতি কিন্তু ভলেন্টিয়ার করার ব্যাপার। আমাদের এখানে বিরোধী দল এই জায়গায় কিন্তু সক্রিয়তার জায়গা থেকে তাকে অনেক বেশি আগিয়ে আসতে হবে। মানুষের ক্রাইসিস নিয়ে তো কথা বলছে না, সেটা জাতীয়তাবাদী দলগুলো, লেফট রাজনীতির দলগুলো। হ্যাঁ, এটা করোনা একটা বিশেষ প্রকৃতির রোগ,
আমরা মানছি এটা বের হওয়া যাবে না, কিন্তু আমাদের মেধা বুদ্ধি সংগঠন একে তো এই বাস্তবতায় নতুন ভাবে সাজিয়ে সাধারণ মানুষের পক্ষে তো দাঁড়াতে হবে। এবং করোনার মধ্য দিয়েও যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে তারও তো সারাই করার জন্য জাতীয় ঐক্যমত্যের জায়গায় যেতে হবে। আমার যেটা ধারণা, আমি মনে করি যে আপনি যেটা বললেন যে মধ্যবর্তী ইলেকশন বা এ ধরনের হয়তো একটা অন্তর্বর্তীকালীন সংলাপগুলো আমাদের ভেতর থেকেও শুরু করা দরকার। আমি আজকে গণতন্ত্রের শক্তিটা অন্য জায়গায় দেখি। আমরা এখানে 10 জন আলাপ করছি, কিন্তু আপনি যারা ভিউয়ার্স সেটা ধরে কিন্তু দেখা যায় 1000 থেকে 1500 ক্ষেত্র বিশেষে হয়ে যাচ্ছে। সো এই যে নতুন সাংগঠনিক ফর্ম, এই সাংগঠনিক ফর্মের কিন্তু একটা মানে ভীষণ পটেনশিয়াল ফোর্স আছে প্রযুক্তির। এই জায়গাগুলো কিন্তু আমাদের ডেমোক্রেটাইজেশনে দেখবেন যে খুব দ্রুততার সঙ্গে রোল রেখে যাবে। কন্টেন্টটা নেই। আমি যেটা মনে করি পলিটিক্সে কন্টেন্টের অভাব, এবং সেটা বাস্তব বুদ্ধি সম্পন্ন যে কর্মসূচি, এটা কিন্তু খুব জরুরি। অনেক অনেক ধন্যবাদ শাখাওয়াত, আপনাকে ধন্যবাদ যারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন গত 1.5 মাস ধরে এবং অংশগ্রহণ করেছেন। আমার মনে হয় এখান থেকে কিছু একটা ফলাফল আমরা পাবো। আমি বিশেষ করে আমাদের আলোচক বক্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি, তিনি যেহেতু নানাভাবেই অনেক মহলের সঙ্গে বাস্তব ক্ষেত্রে নীতি নির্ধারণের ক্ষেত্রে তার ওঠা বসা হয়, সংলাপ হয়, আদান প্রদান হয়, যদি এখানকার থেকে যে সমস্ত অনুসিদ্ধান্তগুলো বা যে সমস্ত পর্যবেক্ষণগুলো আমরা করলাম অন্তত যদি কিছু ছোট ছোট আকারেও যদি সেগুলো বাস্তবায়নের একটা উদ্যোগের একটা আপনি উদ্যোগ নেন আর কি, আমার মনে হয় তাহলেই আমাদের এই প্রক্রিয়াটি সফল বলে গণ্য করা যেতে পারে। এবং এটা একটা চলমান প্রক্রিয়া, নিশ্চয়ই আমরা আবারও কখনো ফিরে আসব অন্য কোনো আঙ্গিকে, অন্য কোনো বিষয় নিয়ে। বা আপনারা ততদিন ভালো থাকবেন। আমি সবশেষে খন্দকার শাখাওয়াত আলীকে বলবো তার যদি একটা ছোট্ট উপসংহার মন্তব্য থাকে সেটা দিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। আমি চন্দনকে এখনো অনুরোধ করব, যে কথাটি আমি অনেক আগে বলেছিলাম ও স্মরণে আছে। ও এখন লন্ডনে যেহেতু আছে, আর্কাইভের ফ্যাসিলিটিস গুলো নিতে পারে। আমাদের যে তন্তু শিল্প, যে তাঁত শিল্প, সেটি আবার পুনর্জাগরণের সুযোগ ভবিষ্যতে হবে। ওই পুরনো কাজগুলো নিয়ে, কৌশলগুলো নিয়ে ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দৃক একটা অসাধারণ কাজ করেছে মসলিনের উপরে। ও যেহেতু রাজনৈতিকভাবে সচেতন, পলিটিক্যাল ইকোনমিটা বোঝে, এবং এই পুরো সম্পদটা কাজে লাগিয়ে আমাদের, আমি যদি বেঁচে থাকি ওর কাছ থেকে একটা বই আশা করব। আর আমি শেষ করব আপনাকে ধন্যবাদ জানিয়ে, বিস্তারকে ধন্যবাদ জানিয়ে, যারা অংশ নিলেন তাদের ধন্যবাদ জানিয়ে। এবং আমাকে আপনি বাধ্য করলেন, আমি অতটা মানে পরিশ্রমী লোক না, কিন্তু আপনি সত্যিকার অর্থেই কেজো মানুষ, যেটা আমি বলার জন্য বলি না। মানে আপনার একটা প্রবণতা আছে যে কাজ করা, আর আমার একটা শক্তির দিক, দুর্বলতার দিক, যে অর্থেই বলেন, আমি এর গভীরে যাওয়ার চেষ্টা করছি। এবং আমার কাছে মনে হয় এর এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে পড়েছিল, আমি তখন গ্রামসি করেছিলাম, কারণ আমি বুঝতে সক্ষম হয়েছিলাম যে 70 বছর যথেষ্ট না, একটা সভ্যতা গড়ে ওঠে, ভেঙে পড়তেই পারে। আপনি দেখেন 300 বছরের ডেমোক্রেসিরও যে ক্রাইসিস গ্লোবালি, সেখানেও কিন্তু সংকটগুলো আছে। আমরা কেবল 50 বছর পার করলাম। কালের বিচারে এটা খুব সামান্য। আমাদের অর্জনগুলো দেখেছেন, এবং এটা সাধারণ মানুষের অর্জন এবং আমাদের নেতৃত্বের অর্জন। আমরা মনে করি 3টে জিনিস উচ্চারণ করব, 3টে শব্দ। বাংলাদেশ একটা টেস্ট কেস বলা হতো, 50 বছর পরে এটা টেস্ট কেস না, এটা একটা বাস্তব। এবং আমরা পরাশক্তি, 2 পরাশক্তি আমাদের না করেছিল, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে চায়না। আজকে এশিয়ার অর্থনীতির মাঝখানে বসে আমরা ভারত আর চায়নার মাঝখানে বসে একটা অস্তিত্ব। সুতরাং আমরা কিন্তু এই সুযোগটা নিতে পারবো। আমরা সত্যিকার অর্থে ইন বিটুইন হাফস হয়ে উঠবো সব অর্থেই, এবং আমি সেই জায়গা থেকেই সম্ভাবনাটা দেখি। আমরা সংঘাতের পথে না যেয়ে আমরা মনে হয় আলোচনার ভিত্তিতেই আমাদের অর্থনৈতিক বিকাশের স্বার্থে, যেহেতু আমাদের অর্থকরী হচ্ছে, এই বিকাশের স্বার্থেই আমরা আলোচনার পথে নেগোশিয়েট করে
আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা মেরামত গুলো এগুলো করতে হবে। হুম, 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 এবং সেই জায়গাটায় তিনটে জিনিস খুব দরকার, সেটা হচ্ছে সব ধরনের আলাপ করার সুযোগটা রাখা, বহু মত বিকশিত হওয়ার সুযোগটা দেওয়া, আর মানুষের উপর আস্থা রাখা। হুম। এবং আমাদের রাজনৈতিক শক্তিকে মানুষের উপর আস্থা নিয়েই কিন্তু সম্মতির ভিত্তিতেই কিন্তু ভবিষ্যতে শাসন হুম, করতে হবে। হুম, হুম, আমরা যদি টেকসই রাজনৈতিক উন্নয়ন করতে চাই তাহলে কিন্তু আমাদের সম্মতির ভিত্তিতেই শাসনটা করতে হবে। হুম। সেটা মার্ক্সবাদীরা করেনি বলেই কিন্তু একটা মূল্য দিতে হচ্ছে, এবং দীর্ঘদিন কিন্তু এই জিনিসটা করা যাবে না। হুম, তো আমাদের এই অভিজ্ঞতার সেটাই। ভিত্তিতেই আমি বলতে চাই যে প্লুরালিজম হচ্ছে আমাদের হুম, অন্তরাত্মা এই বাঙালি সংস্কৃতির। গণতন্ত্র সেই জায়গাটা রিপ্রেজেন্ট হুম, করে। হুম, হুম, অর্থাৎ দমবন্ধ অবস্থায় আমরা দীর্ঘদিন থাকতে পারি না, আমরা কথা বলতে চাই। সেটাই। হুম, সুতরাং আমাদের গণতন্ত্র নিয়েই ভবিষ্যৎ হুম, আগাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হুম, আসবে। হুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হুম, হুম, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি চেষ্টা করব 1-2 বছরের ভেতরে পরিশ্রম করে এই বইটি লেখার। হুম, অর্থাৎ আমাদের 50 বছরের যে বাংলাদেশ, হুম, হুম, এর একটা রিভিজিট করে এর সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ সোশিওলজিক্যাল। থেকে দাঁড় করানো। হুম, তার কারণ আপনি যেটা আমাকে খুব সাহায্য করলেন, আমি এখানে পলিটিক্যাল ইকোনমি দিয়েই বারবার, যেহেতু রাজনীতি করেছি, হুম, রাজনৈতিক অনুষঙ্গগুলোই বেশি এসছে, হুম, কিন্তু আমি খুঁজে পেতে বের করতে চেষ্টা করব সামাজিক হুম, অনুষঙ্গগুলো, কারণ সমাধানটা ওই সমাজের ভেতরেই কিন্তু আছে। সেইটাই, হ্যাঁ। সেটা হলে হবে আমাদের একটা সত্যিকার অর্জন, এই কাজটির একেবারে একটা নগদ লাভ ঘটবে আমাদের, আমরা তার প্রতীক্ষায় থাকলাম। ততদিন আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং এবং কল্যাণ সবাই কামনা আমরা করছি। করোনা হ্যাঁ, মুক্ত, হ্যাঁ, হ্যাঁ, যেন করোনা মুক্ত থাকতে পারি। থাকি, হ্যাঁ, সবারই সুস্থ থাকি। হ্যাঁ, সবারই কল্যাণ কামনা করে এবং শুভরাত্রি জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে এখানে বাইজিৎকে টানছি। ধন্যবাদ হুম, জানাচ্ছি আমাকে হুম, সহযোগিতা হ্যাঁ, করার জন্য, এবং হ্যাঁ, বিশেষত উন্নয়ন সমন্বয় হ্যাঁ, টোটাল টিমকে, সেই। ওরা আমাকে সাহায্য করেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি।